4 গ্রাম ইউজ করেন তাহলে ড্রাই সিজনে আপনি 2 গ্রাম ইউজ করবেন। ঠিক আছে, এটার একটা গাইডলাইন আমাদের একটা চার্ট আছে, পরবর্তীতে আমরা সেটা শেয়ার করব। ঠিক আছে স্যার, তো এখানে আর বিস্তারিত বললাম না। তাহলে আমরা এখন যাব ফ্যাক্টরির ভিতরে। এখন আমরা কি করলাম, ক্লাইমেট দেখলাম, ক্লাইমেটের ম্যাক্রো ক্লাইমেট মাইক্রো ক্লাইমেট দেখলাম, তারপর আপনার ড্রাই সিজন ওয়েট সিজন দেখতে ডিফাইন করলাম। ঠিক আছে না, ওয়েট সিজনের রিস্কগুলো আমরা বললাম। এখন আমরা হচ্ছে কি ফ্যাক্টরির ভিতরে কি রিস্কগুলো আছে সেগুলো আমরা দেখব, যে ফ্যাক্টরির ভিতরে বেসিক্যালি রিস্ক এবং বেস্ট প্র্যাকটিসেস, এই বেস্ট প্র্যাকটিসেস গুলো আমরা একটু আপনাদের সাথে আলাপ করব। এই ইয়াগুলোতে মানে স্টেপস গুলোতে আমরা বেস্ট প্র্যাকটিসেস শেয়ার করব, যে ম্যাটেরিয়াল রিসিভিং, স্টোরেজ, প্রোডাকশন, প্যাকেজিং, প্রোডাক্ট স্টোরেজ এবং প্রিলোডিং, শিপিং। এখানে আমরা একটু দেখব কি করা যায়। যে ম্যাটেরিয়াল স্টোরেজ রিসিভিং, আপনার এইটা একটু জিনিস, ম্যাটেরিয়াল রিসিভিং আর ম্যাটেরিয়াল ডিসপ্যাচ একটা ফ্যাক্টরিতে মোটামুটি একই জায়গায় হয়, তাই না? যে লোডিং এন্ড আনলোডিং মোটামুটি একই জায়গায় হয়। তো এইটা আপনার প্রধান কথা হচ্ছে, যেখানে লোড আনলোড হবে, হ্যাঁ, সেখানে আপনার একটা শেড থাকবে, হ্যাঁ, মাথার উপর একটা ছাতা থাকবে। ওই যে দেখছেন না, একটা ভিডিওতে দেখাইছি ছাতা মাথায় দিয়ে ঘুমায় আছে, কারণ কি? ওই বৃষ্টির জন্য, ওই যে বৃষ্টি মানে ময়েশ্চার ফোঁটা ফোঁটা করে পড়ছে। আপনার এখানে যখন লোডিং আনলোডিং হবে, আপনার এখানে যদি বৃষ্টি হয়, যেমন কখন বৃষ্টি হয় তার তো কোনো নিশ্চয়তা নাই, হ্যাঁ, তার জন্য একটা শেড লাগবে। বা এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আপনি গোডসগুলো লোড করবেন কিভাবে, আনলোড করবেন কিভাবে, তাই না? যদি একটা শেড থাকে তাহলে ট্রাকটা শেডের ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে তারপর সেখানে লোড আনলোড হবে। সলভ, প্রবলেম সলভ। আর যদি শেড না থাকে তাহলে 2 মিনিটের ঝড়ো একটা বৃষ্টি হলো, তখনই আপনার 2-4টা কার্টন ভিজে গেল। সেই 2-4টা কার্টন ভেজা অবস্থায় আপনি লোড করলেন, তাহলে এই লোড করলেন, ড্যাম্প হয়ে গেল। এই কার্টনটা যদি 24 থেকে 48 ঘন্টা এই ড্যাম্পনেস থাকে, তাহলে সে এখানে মোল্ড গ্রোথ হবে। এবং এই ড্যাম্পনেসটা কার্টনটা যদি আপনি কন্টেনারের ভিতরে লোড করেন, তো সেখানতে ময়েশ্চারটা যখন ছাড়বে, কোথায় ছাড়বে? আপনার কন্টেনারের ভিতরেই তো ছাড়বে। ময়েশ্চারটা আপনার কন্টেনারের ভিতরেই তো বাড়লো, তাই না? সো দেয়ারফর আপনি একটা প্রোটেক্টিভ শিল্ড ইউজ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, সেখানে আপনার ওপেন ওয়াটার সোর্স থাকা যাবে না, যেখানে আপনার সুয়ারেজ সিস্টেম থাকলো, একটা লেক থাকলো, একটা ঝর্ণা থাকলো, এইগুলো আপনার উইল অ্যাড টু দ্য ময়েশ্চার টু দ্য এয়ার। ঠিক আছে, আমরা অনেক বিউটিফিকেশনের জন্য এগুলো করে থাকি, হ্যাঁ, সেটা আপনার ময়েশ্চার ম্যানেজমেন্টের জন্য সেটা সেফ না। যেমন আপনি একটা ঝর্ণা করলেন, একটা লেক করলেন, এটা আপনার ফ্যাক্টরিতে ময়েশ্চার ম্যানেজমেন্টের জন্য সেফ না। এটা আপনার একটা বাংলো বাড়িতে, রিসোর্টের জন্য ভালো, কিন্তু ময়েশ্চার ম্যানেজমেন্টের জন্য সেফ না। তারপর আমরা কি বলছি, যে আপনার গোডসটা যে আনলোড করছেন, এটা একটা প্লাস্টিক প্যালেটের উপর আনলোড করতে হবে, বুঝছেন? যে গোডসটা আপনি আনলোড করছেন, সেই গোডসটা ফ্লোরে আনলোড করা যাবে না। ফ্লোর কি ইউজুয়ালি আপনার ডার্ট, ড্যাম্প এইগুলো থাকে ফ্লোর, হ্যাঁ। তো সে তার জন্য ফ্লোরে এটা আনলোডটা করে প্যালেট আনলোড করতে হবে। তো প্যালেট আবার স্পেসিফিক্যালি আমরা বলছি প্লাস্টিক প্যালেট, কারণ কি? উডেন প্যালেটস বললি নেই, কারণ উডেন প্যালেটস বললি নেই কারণ কি? বলেন দেখি কেউ। মোল্ডের ধারণ ক্ষমতা বেশি, ন্যাচারাল জিনিসে মোল্ডের ধারণ ক্ষমতা বেশি। হ্যাঁ, উড হচ্ছে আপনার একটা অর্গানিক সাবস্টেন্স থেকে আসছে, এবং উডের ময়েশ্চার কন্টেন্ট হাই, এবং উড খুব ময়েশ্চার রিগেন করে আবার ময়েশ্চার ধরে রাখে, এবং এটা পরে আপনার ইয়াতে ছাড়বে, এবং নিউট্রিশনও আছে। তো এই হচ্ছে আপনার, এর জন্য আমরা বলি যে উডেন প্যালেট ইউজ করবেন। তারপর আপনার উডেন প্যালেট ইউজ করবেন, এবং আসার সময় আপনার ময়েশ্চার চেক করবেন যে এটাতে মোল্ড টোল্ড আছে কিনা, এটা একটু দেখতে হবে। যখন আপনি বাসায় কোনো একজন এসে বেল দেয়, আপনি বেল দিলেই কি খুলে দিই আমরা? কি হোল দিয়ে দেখি না? আচ্ছা, আপনার বাসায় যাব লোকজন নিয়ে, আপনার এই ম্যাডামের বাসায় কিন্তু আমরা সবাই যাব, কিন্তু খাইবেন না ম্যাডাম, হ্যাঁ ম্যাডামরা খাইবেন না। এটা একটা কথা, মানে হচ্ছে কি, এক ছেলে একটা জোকস আছে, কয় যে my boyfriend, my girlfriend called me, যে come, no one at home। বলে বাসায় গিয়ে দেখি যে আসলে কেউ বাসায় নেই, বুঝছেন না?
বুঝছেন এই অবস্থা। তো বাসা ফাঁকা, সো ম্যাডাম আমাদেরকে ইনভাইট করা, বাসা ফাঁকা থাকলে কিন্তু হবে না, আমরা টিভি চ্যানেলের রিপোর্টার নিয়ে যাবো লাইভ। আপনি কিন্তু ইনভাইটেশনে যাচ্ছেন না, বাই ফোর্স। দেখছেন এখন বলছে পাইপোর্স, এখন বলছে পাইপোর্স। সো তাহলে হচ্ছে কি আপনার যখন আমরা কেউ আসে তখন আমরা সাধারণত কি করি যে কি হোল দিয়ে দেখি যে কে আসলো, পরিচিত হলে দরজাটা খুলি, যদি দেখা যায় না সাসপিশিয়াস কিছু তাহলে আমরা কি বলি যে না বাসায় কেউ নয় পরে আসেন, বা আপনাকে আমি চিনতে পারতেছি না। এইখানেও সেম, যখন আপনার একটা ম্যাটেরিয়াল ঢুকবে তখন আপনার এটা চেক করতে হবে যে এটা ময়েশ্চার কন্টেন্ট বেশি কিনা, এটাতে ভিজিবল কোনো মোল্ড সাইন আছে কিনা। ভিজিবল মোল্ড সাইন কি বুঝবেন, যেখানে আপনার আছে কিনা, মানে শেওলা পড়া আছে কিনা, স্বেচ্ছেদে অবস্থা আছে কিনা, তারপর আপনার ছাতা পড়া আছে কিনা, তিলা পড়া আছে কিনা, এগুলা দেখতে হবে। তারপর আপনারা দেখবেন যে ওই যে আমরা হাই রিস্ক কিছু ম্যাটেরিয়াল দেখাইছি না, যে ভালনারেবল যেগুলা কোটেড ফেব্রিক্স এটা সেটা, এইগুলো যখন আসবে তখন আপনার নরমাল গুডসের থেকে এগুলো একটু আলাদা করে রাখতে হবে, বুঝছেন? হ্যাঁ, যেমন কি কারণ যে মানে একটা দুষ্ট প্রোডাক্টের সাথে যদি একটা ভালো প্রোডাক্টকে আপনি মিক্স করেন তাহলে কি হবে, দুষ্ট প্রোডাক্ট থেকে ভালো প্রোডাক্টে আপনার ময়েশ্চারটা ট্রেড করবে। কারণ কি বাতাসের চরিত্র হচ্ছে কি আপনার ভেজা জায়গা থেকে ড্রাই জায়গায় বাতাসটা করবে, মুভ করবে, বুঝছেন, যাবে। হ্যাঁ, পানিরও কি দেখেন আপনার উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানি যায় না, এইখানেও সেম। যেমন আপনার বাতাস যেখানে হঠাৎ করে বায়ুশূন্য হয়ে গেলে তখন কি হয়, সেখানে অন্য জায়গা থেকে দ্রুত বাতাস দিয়ে ওই জায়গাটা বায়ুশূন্য জায়গাটা পূরণ করতে যায়, তখনই সেখানে আপনার ঘূর্ণিঝড় হয়। এইখানেও সেম এরকম, যখন আপনার হাই ময়েশ্চার কন্টেন্টের গার্মেন্টস আসে না, ম্যাটেরিয়াল আসে, তখন সেখান থেকে ময়েশ্চার রিলিজ হয়, রিলিজে কম ময়েশ্চার কন্টেন্ট এই গার্মেন্টস আছে না সেটাতে যায়, সেটা আবার ওটা থেকে ময়েশ্চারটা মানে করে অ্যাট্রাক্ট করে তখন তারও ময়েশ্চার কন্টেন্ট বেড়ে যায়। এখন পরে কি হলো, আপনার হাই ময়েশ্চার কন্টেন্ট যেটা, সে তো ময়েশ্চার কন্টেন্ট হাই হইলই আবার সে আবার ওইটারও নষ্ট করলো, ওই যে সঙ্গ দোষে এই গেল কথা। যদি আপনার এখানে দেখেন, আপনার যদি হাই রিস্ক ম্যাটেরিয়াল এগুলা সেগুলা যখন আসে, এদের ময়েশ্চার কন্টেন্ট গুলো চেক করতে হবে, চেক করে ওদেরকে যদি ময়েশ্চার কন্টেন্ট খুব বেশি পাওয়া যায় তাদেরকে একটু কোয়ারেন্টাইনে পাঠাতে হবে, অর্থাৎ ডিহিউমিডিফায়ার বা এই ধরনের ড্রাই রুম যদি থাকে সেখানে নিয়ে ওদের ময়েশ্চার কন্টেন্টটা কমায় তারপর ওদেরকে আপনার ওয়্যার হাউসে ঢুকাইতে হবে, আদারওয়াইজ ওরা কি করবে, বাকি সবাইকে নষ্ট করে ফেলবে। বুঝে গেছে স্যার? এই যে এইগুলো আনলোড লোডের একটা আপনার। সো তারপরে আপনি যখন আনলোড করলেন, আনলোড করার পরে কি করবেন, গোশটা দরজাটা খুললে মেহমানকে কি করবেন, ড্রয়িং রুমে নিয়ে যাবেন, যে আসো আসো বসো। তো ড্রয়িং রুমে নিয়ে কি করবেন, তারে কি আপনি মাটিতে বসাবেন? ড্রয়িং রুমে নিয়ে তারে আপনি এরকম প্যালেটে সোফায় বসাবেন, চেয়ারে বসাবেন। আপনার গার্মেন্টস তো আপনার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার জন্য এরকম অতিথি, হ্যাঁ, তাকেও আপনার এরকম যথাযোগ্য সম্মান দিয়ে নিয়ে আপনার এরকম র‍্যাকে রাখতে হবে। ফ্লোর থাকলে মানে ফেব্রিক থাকলে এরকম রোলগুলো এরকম সুন্দর করে অর্গানাইজ করে এরকম প্লাস্টিক র‍্যাপ করে এরকম সুন্দর করে প্যালেটের উপরে র‍্যাকের উপরে রাখতে হবে। হ্যাঁ, থাকতে রিমেম্বার যে এই র‍্যাক অথবা প্যালেট এখানেও প্লাস্টিক বা স্টিল, হ্যাঁ, উডেন কিছু রাখা যাবে না। উডেন আপনার ওইখানে ইউজ করবেন না, তো সেখানে উড আশেপাশে রাখবেন না। হ্যাঁ, কারণ কি আপনি র‍্যাক যদি উডেন না করলেন কিন্তু পাশে স্ট্যাক করে রেখে দিলেন, আপনার প্যালেটস উডেন রাখলেন না কিন্তু পাশে ফেলে রাখলেন। এরকম কি আমরা দেখছি ফ্যাক্টরিতে, যে আমরা বলছি যে প্লাস্টিক প্যালেট ইউজ করবেন, হ্যাঁ, গিয়ে বললাম যে বস আমরা তো প্লাস্টিক প্যালেট ইউজ করছি, গিয়ে দেখি যে প্যালেটটি কি প্লাস্টিক ইউজ করছে কিন্তু যেগুলো উডেন গুলো আছে সেগুলো একপাশে রেখে দিছে, বুঝছেন? তো সেই একই কথা হইলো, কারণ সেখান থেকে তো উডেন প্যালেট আপনার ময়েশ্চার রিগেন করে সেই কাঠ তো আপনার এখানে ময়েশ্চার ছাড়বেই। সো আমাদের উদ্দেশ্যটা কি উডেন প্যালেট ইউজ হয় যাতে ময়েশ্চার সেখানে মানে না থাকে। সো আমরা বলছি উডেন প্যালেট যদি আপনি ইউজ না করেন ওই ওয়্যার হাউসে রাখবেন না, বাইরে পাঠিয়ে দিন। এই হলো আপনার বেস্ট প্র্যাকটিসেস, ঠিক আছে স্যার? এইগুলো আপনার। তারপর আরেকটা জিনিস হচ্ছে র ম্যাটেরিয়াল, সেমি ফিনিশ গুডস, এগুলা একটু আলাদা করে
স্টোর করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে র ম্যাটেরিয়াল আপনার ময়েশ্চার কন্টেন্ট হাই হতেই পারে, হ্যাঁ, তখন আপনি হাই হলে কি করবেন, র ম্যাটেরিয়ালটাকে আপনি একটু ডিহিউমিডিফায়ার রুমে নিয়ে যাবেন বা ড্রাই রুমে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওরে কাজ করার সুযোগ আছে। মানে কি, একটা উদাহরণ দিই, আপনি যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, আপনার বিহেভিয়ার শেপ করার সুযোগ ছিল। আমাদের যে বাচ্চারা, তাদেরকে আমরা অনেক কিছুই শেখাতে পারি। ওই যে বলে না যে আপনার যখন থাকবে তখন আপনি তাদেরকে মোল্ড করতে পারেন, তাদেরকে গঠন করতে পারেন, সঠিক আপনার মতো গাইড করতে পারেন। এই র মেটেরিয়ালও ঠিক একই রকম। যখন যে ছোট র মেটেরিয়াল অবস্থায় আছে, তখন এরা বিভিন্ন রকমের মানে সেবা শুশ্রূষা করে সঠিক লাইন আনা যায়। কিন্তু আমার মতো যে বুইরা থাইরা, তাদেরকে তারা শেষ, তাদেরকে আর নতুন করে শিখানোর কিছু নাই। তারা যেমন হয়েছে কদিন পরে ইনানিল্লাহ। সো তাদের উপর আর করে লাভ নাই, ইনভেস্টমেন্ট করে লাভ নাই, তাই না? তো আমরা কি বলি, বাচ্চাকালে আপনার যদি কিছু শেখান, যদি কিছু করেন, তাহলে ওইটা বেশি ফ্রুটফুল হয়। এইখানেও সেম, র মেটেরিয়াল ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু এর জন্য আলাদা আলাদা এদেরকে করতে হয়। যদি আপনার আলাদা সম্ভব না হয়, তাহলে কোনো না কোনো ভাবে একটা পার্টিশন করে আলাদা করে রাখতে হবে, হ্যাঁ, এদের সাথে আপনার করা ঠিক হবে না। কারণ র মেটেরিয়ালের ময়েশ্চার কন্টেন্ট হাই থাকলেও এটা আপনার ঠিক করা ফেলা যায়, এবং ইউজুয়ালি র মেটেরিয়ালের ময়েশ্চার কন্টেন্ট হাই। আর ফিনিশ গুডস, এইটার জন্য একটা সেপারেট ওয়্যারহাউস মাস্ট। কারণ হচ্ছে কি, ফিনিশ গুডসে যদি কোনো ঝামেলা হয়, তাহলে আপনার এটাতে কাজ করার সুযোগ কম, সময় কম। কারণ ফিনিশ গুডস মানে কি, রেডি টু শিপ। আপনার রেডি টু শিপ মানে আপনার ফ্যাক্টরি থেকে বাইর হয়ে গেলে আপনার হাতে টাকা, আপনার হাতে মানে টাকা মানে কি, আপনার কাছে বেতন আসবে, বেতন মানে আমার আপনার সংসার চলবে। সো দেয়ারফর ফিনিশ গুডস হচ্ছে ইটস লাইক গোল্ড। এইটা আপনার মাস্ট বি স্টোর ইন এ সেপারেট আইসোলেটেড ওয়্যারহাউস, এবং ফ্রিকুয়েন্ট এন্ট্রি এক্সিট হওয়া যাবে না, ঠিক আছে? এবং এইখানে ওয়াশরুমের ভিতরে আমরা আরেকটা কথা বলি, যে ওয়াশরুমের ভিতরে, এক্সকিউজ মি স্যার, স্যার উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ, এইখানে যদি আপনার ওয়াশরুমের মানে ওয়্যারহাউসের ভিতরে ওয়াশরুম ওয়াটার স্টেশন থাকা যাবে না, হ্যাঁ, তাহলে কি হবে, আপনার যে ড্যাম্পনেস বাড়বে। আপনি দেখবেন যে ইউজুয়ালি ওয়াশরুমের আশেপাশে বা বেসিন টেসিন এগুলো ওয়াটার স্টেশন থাকলে ড্যাম্পনেস থাকে বেশি, সেখানে আপনার ভেজা বাতাস থাকে বেশি। সেই ভেজা বাতাস আপনার ওয়াশরুম এইটা থেকে আসলে আপনার ওয়্যারহাউসে মানে ময়েশ্চার কন্টেন্টটা বেড়ে যায়, ঠিক আছে? সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওয়্যারহাউসে ওয়াশরুম এইগুলো ওয়াটার স্টেশনগুলো থাকা যাবে না, ঠিক আছে? তারপর আপনার ওয়্যারহাউসে কি করতে হবে, এই আপনি একটা জিনিস দেখছেন না, এইটা হাইগ্রোমিটার ইনস্টল করতে হবে। এই যে আমরা এই যে হাইগ্রোমিটার দেখাচ্ছি না, এগুলোর বলে হাইগ্রোমিটার, ডিজিটাল ডিভাইস। এইরকম আপনার ওয়াল মানে ওয়্যারহাউসের ওয়ালে এরকম করে, এই যে দেখেন এগুলা দেখাচ্ছে না ফায়ার অ্যালার্ম, এরকম আপনার ওয়্যারহাউসের মানে ওয়ালে মানে দেয়াল লাগিয়ে দিবে। তাতে লাভটা কি? লাভটা হচ্ছে কি, হাইগ্রোমিটার আপনাকে কি দেয়, টেম্পারেচার রিডিং দেয়। হাইগ্রোমিটার আপনাকে কি দেয়, রিলেটিভ হিউমিডিটি রিডিং দেয়। এখন হাইগ্রোমিটার যখন আপনি দেখলেন যে টেম্পারেচার বাড়ছে, তার মানে আপনি একটা বিপদের সংকেত পাচ্ছেন। যখন দেখলেন যে রিলেটিভ হিউমিডিটি বাড়ছে, তখন দেখলেন আপনার বিপদের বাড়ছে। দেয়ারফর হাইগ্রোমিটার গিভস ইউ অ্যান ইন্ডিকেশন যে বিপদ বাড়তেছে। যখন আপনি একটা ইন্ডিকেশন পান যে বিপদ বাড়ছে, তখন আপনি একটা কারেক্টিভ মেজার নিতে পারেন। সো এর জন্য হাইগ্রোমিটার ইনএক্সপেন্সিভ, দাম কম, কিন্তু গুরুত্ব বেশি। এইখানে থাকলেই হবে না হাইগ্রোমিটার। দেখেন এই যে চার্টটা আছে না, এইখানে এরকম একটা চার্ট রাখতে হবে হাইগ্রোমিটারের নিচে। প্রতিজনের কাজ হবে, একজনের মানে অ্যাসাইন থাকবে পুরো ফ্যাক্টরির সবগুলো হাইগ্রোমিটার রিডিং সে রেগুলার মেনটেন করবে, আওয়ারলি বেসিস গিয়ে আপনার রিডিং এবং টাইম, হ্যাঁ, এটা সে মানে করবে, মানে নোট করবে। এবং এইটা নোট করলে একজন সুপারভাইজারের দায়িত্ব থাকবে একবার দিনে 2 বার সে এটা দেখা যে ময়েশ্চার এগুলো বাড়তেছে কিনা, ময়েশ্চার এগুলো কমতেছে কিনা, ট্রেন্ডটা কি। তখন সে অ্যাকশন নিতে পারবে। অ্যাকশন নিল কি, ডিহিউমিডিফায়ার। তখন যখন দেখবে যে এখানে আপনার ময়েশ্চার কন্টেন্ট বেড়ে গেছে, মানে হিউমিডিটি বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, তখন সে বলবে যে এই এক্সস্ট ফ্যান গুলো ছেড়ে দাও।
হ্যাঁ দরজা জানালা খুলে দাও, এক্সস্ট ফ্যান খুলে ছেড়ে দাও, হ্যাঁ ভিতর থেকে আপনার ড্যাম্প এবং মানে ওয়ার্ম বাতাস এবং এগুলা বাইরে বেরিয়ে যাবে, বাইরে থেকে আপনার ভালো ড্রাই এয়ার ভিতরে ঢুকাবে। ঠিক আছে, আপনি যদি না জানেন যে এখানে রিলেটিভ হিউমিডিটি বাড়ছে তাহলে তো আপনি কারেক্টিভ অ্যাকশন নিতে পারবেন না, তাই না বস? এর জন্য আপনার হাইগ্রোমিটার দরকার। হাইগ্রোমিটার যখন আপনি দেখবেন যে এই অবস্থা, তখন আপনি ডিহিউমিডিফায়ার অথবা এক্সস্ট ফ্যান এগুলা অ্যাক্টিভেট করবেন। ঠিক আছে স্যার? এই তারপর আপনার যেটা বলছিলাম আমরা যে ময়েশ্চার কন্টেন্ট চেক করতে হবে ওয়ার হাউসে যখন ঢোকাবেন। হ্যাঁ ময়েশ্চার কন্টেন্ট চেক করার জন্য আপনার দুইটা ধরনের ডিভাইস আছে। একটা হচ্ছে আপনার কার্টন ম্যাটেরিয়ালস, পেপার মেড, উড এগুলোর জন্য একটা ডিভাইস। এগুলোর জন্য এই বাম পাশে যে ডিজিটাল ডিভাইসটা দেখেন, এগুলো মানে একদম অ্যাবসলিউট ময়েশ্চার কন্টেন্ট আপনাকে দিবে। হ্যাঁ ছোট্ট ডিজিটাল ডিভাইস আছে, এরকম কাটা আছে, কাটা দিয়ে খালি ঢুকায় ফেলতে হবে। এই যে আপনাকে দেখাচ্ছি আমি। পাঠশালা ছিল করছি তো আর অফিসে তো আছে না এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখছেন, এইটা আপনার একটা এই অন করতে হয় কিনা আমি তো চোখে দেখতেছি না, চশমা ছাড়া। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। ওকে এই যে ঠিক আছে, এই যে ডিজিটাল ডিভাইসটা, এইটা দিয়ে আপনার কাঠ এবং উড এবং ওই যে আপনার যাকে বলে কি যেন পেপার মেড, কার্টন এগুলো দেখেন। এই যে দেখেন এইখানে আমি করছি। ভাইরে তোমাদের হোটেলের একটু ক্ষতি করছি, কিছু মনে করে না। রিডিং দেখা যাচ্ছে, আসতেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা একটু চেপে করবেন। হ্যাঁ তাহলে কথা হচ্ছে রাইট, এক জায়গায় গিয়ে যখন আপনি চেপে দেবেন না, এক জায়গায় গিয়ে একটু 30 সেকেন্ডের জন্য স্টেবল হবে, ওইটাই হচ্ছে মানে রিডিংটা। হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে 11.3 মানে এটার ময়েশ্চার কন্টেন্ট, অ্যাবসলিউট ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 11.3%। ঠিক আছে, এই ধরনের ডিজিটাল ডিভাইস দিয়ে আপনার কার্টন এবং উডের ময়েশ্চার কন্টেন্ট মাপবেন, এবং সেইটা যদি আপনার 16%-এর নিচে যদি হয় তাহলে উডের জন্য, উডেন প্যালেটের জন্য সেফ। এটা তো উড না, এই উড যদি 16%-এর নিচে, দ্যাট মিন্স 11.3 আছে, which is safe। অর্থাৎ এখানে ময়েশ্চার রিলিজ করবে না, এই কাঠটা আর ময়েশ্চার রিলিজ করবে না। কিন্তু 16%-এর উপরে যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট সে ময়েশ্চার ছেড়ে দিবে বাতাসে। বোঝা গেল? ধরেন 16 জায়গায় 17% হলো ময়েশ্চার কন্টেন্ট, তাহলে ওই 1% ময়েশ্চার কন্টেন্ট সে আর ধরে রাখতে পারবে না, বাতাসে ছেড়ে দিবে। সিমিলারলি কার্টনের ক্ষেত্রে এটা হচ্ছে 14%। কার্টনের ময়েশ্চার কন্টেন্ট যদি 14%-এর উপরে হয় তাহলে যতটুকু অতিরিক্ত, সে ফর এক্সাম্পল কার্টনের ময়েশ্চার কন্টেন্ট আমরা মাপলাম 18% পেলাম, এই 18% 14%-এর গ্যাপ 4%, এই 4% ময়েশ্চার আবার বাতাসে ছেড়ে দিবে। বাতাসে ছেড়ে দেওয়া মানে কি, আপনার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লো। এর জন্য আমাদের চেষ্টা করতে হয় সবসময় এই যে উডেন প্যালেটস এবং পেপারমেন্ট ও কার্ডবোর্ড এগুলোর ময়েশ্চার কন্টেন্ট আপনার 16 এবং 14-এর নিচে রাখতে হবে। তারপর আপনার আরেকটা আছে অ্যাকুয়াবয়। এই যে আপনাদের কাছে এই ধরনের ফ্যাক্টরিতে কিন্তু সবার কাছে এই ধরনের অ্যাকুয়াবয় ডিভাইস আছে। এই যে বুঝছেন, এই ধরনের অ্যাকুয়াবয় ডিভাইস আছে। এইটা দিয়ে আপনার ফেব্রিক, ইয়ার্ন, গার্মেন্টস এগুলোর ময়েশ্চার কন্টেন্ট চেক করতে হবে। এগুলোর মধ্যে আপনার বিভিন্ন রকমের স্টাইলাস আছে। হ্যাঁ একটু ছোট স্টাইলাস আছে, একটু বড় স্টাইলাস আছে। এগুলো দিয়ে আপনার কার্টনের মানে বাইরে থেকে কার্টনের ভিতরের ময়েশ্চার কন্টেন্ট আপনি চেক করতে পারেন। এইটার চার্ট দেখাবো আমরা। তো ছোট কাটা আছে যেটা আমরা কাট করলাম, এগুলো কিন্তু সো এই হচ্ছে এটা আমরা আসলে কার্টুন সব ওকে, আমরা রেঞ্জটা মানে বিভিন্ন ফ্যাব্রিকের মানে ভ্যারি করে, তো সো এই চার্টটা আমরা একটু পরে দেখাচ্ছি। সো তাহলে আপনার এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন যে উডেনের জন্য 16-এর নিচে রাখতে হবে, তারপর আপনার কার্টনের জন্য 14-এর নিচে রাখতে হবে, এবং এইটার জন্য আলাদা ডিভাইস আর এটার জন্য আলাদা ডিভাইস ফ্যাব্রিকের জন্য। ঠিক আছে? অলরাইট, সো লেটস
তারপর আপনার স্টোরেজ, এই যে দেখেন এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি যে আলো বাতাস চলাচলের ব্যবস্থার কথা বলছি না, এখানে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা আবর্জনা নাই, কিচ্ছু নাই, গোডসগুলো অর্গানাইজ র্যাকের মধ্যে আছে না? এইখানে কি মোল্ড আসবে? তার কি সাহস হবে? আসবে না, কারণ সে তো মানুষ, তারও তো একটা বিচার বুদ্ধি বিবেচনা আছে না? সে তো কয় যে না, সে এখানে পরিষ্কার করে রাখতেছে, আমি কেন এখানে গিয়ে ঝামেলা করব? এই জায়গাটাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমি আপনি কি ময়লা ফেলবো? এখানে ফেলবো, কিন্তু এইখানে যদি আমি এক জায়গায় ময়লা ফেলা শুরু করি, তাহলে আপনি আমার দেখা দেখি এসে কি করবেন? আপনি এখানে একটু ময়লা ফেলবেন। সো এইভাবেই আপনার দেখা দেখি কি করবেন? আরেকজন এসে ময়লা ফেলবে। সো দেয়ারফর এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এইখানে মোল্ডের কোনো কাজ নাই, সে এখানে আসবে না। তারপর আপনি দেখেন যে এইখানেও আপনার একই অবস্থা, আলো বাতাস চলাচলের ব্যবস্থা আছে, গোডসগুলো প্যালেটের উপরে আছে, হ্যাঁ, গোডসগুলো আপনার র্যাকের উপরে আছে, অর্গানাইজড আছে, সেখানে আপনার ড্যাম্পনেস নাই, সেখানে আপনার মোল্ড রিস্ক, আপনার রিস্ক ম্যাটেরিয়ালস গুলো এখানে নাই। দেয়ারফর দিস আর দ্য বেস্ট প্র্যাকটিসেস। আর অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, অপোজিট, এইখানে দেখেন মোল্ড বলবে যে মোল্ড বলবে তার নিজেরই তার গোটসের দিকে খেয়াল নাই, নিজেরই তার গোটসের দিকে যত্ন নাই, আমি যত্ন করে কি করব, আমি কেয়ার করে কি করব? তখন মোল্ড বলবে যে আমিও যাই, একটু গিয়ে বিপদ তারা একটু বাড়াই। এই যে দেখেন ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইউজ করছে, এই যে আপনার প্রোডাক্টগুলো নিচে ফ্লোরে স্টোর করছে, এই যে দেখেন কার্টুন ম্যাটেরিয়ালস নিচে ফেলে রাখছে, এই যে দেখেন ওয়াটার সোর্স তার সাথে আপনার বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করছে। এইখান থেকে কি হচ্ছে? ড্যাম্পনেস ক্রিয়েট হচ্ছে, এইখান থেকে মোল্ডকে অ্যাট্রাক্ট করছে, বলছে আসো আসো তুমি আমার কাছে আসো। এইগুলো হচ্ছে মোল্ড অ্যাট্রাক্টেড হয়ে ওর এখানে দৌড়ায় যায়, বুঝছেন না? সেম থিং বিভিন্ন ক্ষেত্রে হয় যে একজন মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা, হেলথ রুল সবকিছু মানছে, হ্যাঁ, রোগ বালাই তার কম, কারণ কি? সে চেষ্টা করছে। আরেকজন হচ্ছে সে যা তা আমার মানে জাঙ্ক টাঙ্ক এটা সেটা খাচ্ছে, তখন রোগ বালাইও তারে আরাম করে ধরে, ঠিক আছে না? এই হচ্ছে সেম থিং আপনার এখানে। সো দিজ আর ব্যাড প্র্যাকটিসেস, এগুলো অ্যাভয়েডেবল, এগুলো করা যাবে না। তারপর আমরা এখন গেলাম প্রোডাকশন এরিয়াতে। প্রোডাকশন এরিয়াতে গিয়ে সেম একটা কথা, ড্রাই, ক্লিন, ওয়েল ভেন্টিলেটেড। এখানে কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হ্যাঁ, ক্লিন রাখতে হবে, ভেন্টিলেটেড রাখতে হবে। কেন ভেন্টিলেটেড রাখতে হবে? সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, আলো বাতাস আসতে হবে, তাই না? কারণ কি? আলো বাতাস ওই ইয়ারা মোল্ড স্পোর্স পছন্দ করে না। তারপর হচ্ছে আপনার প্রোডাকশন ইকুইপমেন্ট, এইটা আপনার ড্রাই ক্লিন রাখতে হবে, দেখতে হবে আপনার যে প্রোডাকশন ইকুইপমেন্ট যেটা আপনি ইউজ করছেন ওটাতে রাস্ট, ডাস্ট এগুলো আছে কিনা, হ্যাঁ, ফাঙ্গাস টাঙ্গাস এগুলো আছে কিনা, আপনি যে আয়রন টেবিলটা ঠিক মতো আপনার মানে ইয়েটা কাপড়টা পাল্টানো হচ্ছে কিনা, এই আয়রন টেবিল এবং এই যে ফল্টি ব্যাটারি মানে মেশিন, এগুলো হচ্ছে গ্রেট সোর্স অফ মোল্ড, বুঝছেন? আপনি গিয়ে দেখবেন আপনার যে আয়রন করা হচ্ছে যেটা, এটা মানে ভেজা হচ্ছে, প্রতিদিন ড্যাম্প হচ্ছে, এবং সেইখানে আপনার অলরেডি মোল্ডের দাগ পড়ে আছে, মোল্ড হচ্ছে, ফাঙ্গাস হচ্ছে, এইটার মধ্যে হয়ে গেছে। সো আপনার এর জন্য ইটস আইডিয়াল যে প্রতিদিন আপনার এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নতুন একটা ইয়ে করতে হবে। এবং আরো মজার জিনিস হচ্ছে কি, আপনার ওই যে সাকশন, হ্যাঁ, যে সাকশন সিস্টেমটা যদি 1 ঘন্টার জন্য 15 মিনিটের জন্য যদি মানে সমস্যা হয়, তাহলে আপনার ঠিক মতো ওই যে ইয়ার স্টিমটা হয় না, তখন আপনার এই মানে আয়রন টেবিল ড্যাম্প হয়ে থাকে। এই ড্যাম্প ডেসটা যদি থাকে, তাহলে আপনার গার্মেন্টসে সেখানে ড্যাম্প হতে পারে। সো গার্মেন্টস যদি ড্যাম্প অবস্থা এখান থেকে যায়, সেখানে আপনার মোল্ডের রিস্কটা বেড়ে গেল। সো দেয়ারফর আপনার প্রোডাকশন ইকুইপমেন্ট এন্ড সাপোর্ট ম্যাটেরিয়ালস মাস্ট বি আপনার ড্রাই অ্যান্ড কিপ। তারপর হচ্ছে ওয়েট প্রসেসিং এরিয়া,
হ্যাঁ এগুলা। তারপর আপনার ওই যে কি বলে এয়ার কুলার ইজ নট মানে রেকমেন্ডেড। এয়ার কুলার কেন রাখা যাবে না? এয়ার কুলার রাখলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে। এয়ার কুলার থেকে আপনার দেখেন না ইয়ার মতো বের হয়, মানে বাষ্পের মতো বের হয়। সো এগুলা কি বিশেষ করে পানির কণা, এগুলো বের হয়ে আপনার প্রোডাকশনে আপনার ফ্লোরে ওয়াটার ভেপরের পরিমাণ বাড়ায়। আপনার সেম থিং ওয়াশিং এর ওইদিকে সবসময় তো কাজ হচ্ছে, ওয়াশিং এর কাজ কি? পানি নিয়ে কাজ। সেখানে আপনার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। সেখান থেকে যদি আপনার ট্রেড অফ হয়, ইয়াতে আসে, প্রোডাকশন ফ্লোরে আসে, তাহলে আপনার প্রোডাকশন ফ্লোরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। দিনের বেলা আপনার রাতের বেলা সেখানে কনডেনসেশন হবে এবং আপনার গার্মেন্টস ময়েশ্চার রিগেইন করবে। পানি খাওয়ার ব্যবস্থা রাখা যায় ওই যে জি, এই হচ্ছে গার্মেন্টস পাশে পানি খাওয়ার ব্যবস্থা আছে। তারপর দেখেন আমরা বলছি আননেসেসারি স্টোরেজ। এই যে আমাদের অনেক জায়গায় ফ্যাক্টরিতে গেলে দেখবে যে একটা ওয়ার্কার কাজ করছে, তার আপনার ওয়ার্ক স্টেশনের আশেপাশে মানে স্তূপ হয়ে আছে গার্মেন্টস সেমি ফিনিশড আইটেম, সুইচ ইজ নট গুড। মানে দুইটা কারণে ভালো না। এক হচ্ছে আপনার এফিশিয়েন্সি কমে যায়। আপনার দেখবেন মানে এক্সপিরিয়েন্স থেকে আপনি দেখবেন যার ডেস্কের মধ্যে স্তূপ আকারে ফাইল করে আছে না, he or she is the most less productive. হ্যাঁ, আপনার ডেস্কের উপরে ফাইলের পর ফাইল পড়ে আছে, দ্যাট মিন্স আপনি ফাইল দ্রুত ছাড়ছেন না, আপনি কাজটা ঠিকমতো ডেলিগেট করছেন না। হ্যাঁ, আবার আরেকজনের ডেস্ক ফাঁকা ফকফকা, that doesn't mean সে কাজ করছে না, সে কাজ করছে, he kept it or she kept it, keep it clean, simple, faster. এইখানে আমাদের ফ্যাক্টরিগুলো হচ্ছে এরকম, আপনার প্রোডাকশন বটলনেক হচ্ছে, যেখানে আপনার ফার্স্ট আপনার নেক্সট ইয়াতে ওয়ার্ক স্টেশনে নেক্সট লাইনে গুডসগুলো মুভ করছে না। এইখানেই মুশকিল। তখন আপনার বেশিক্ষণ পরিমাণ এখানে থাকছে, ডাস্ট ডার্ট অ্যাকুমুলেট হচ্ছে এবং আপনার এফিশিয়েন্সিও কমছে। আর এই যে একটা ফ্যাক্টরি দেখেন, এই যে কোথাও এরকম মানে ইয়ে হয়ে আছে, স্তূপ হয়ে আছে নাই, কারণ ওই যে মানে পুশপুল একটা ইয়ে আছে, একটা গোডস এখান থেকে তার কাজটা করছে, পিছনে চলে যাচ্ছে, পিছনে ঠিক কাজটা করছে, আবার পিছনে চলে যাচ্ছে। লাইনটা আপনার এরকম স্মুথলি অটোমেটেড একটা রান করছে। আবার এখানে কি হয়, কিছু ফ্যাক্টরি কি করে যে সে তার কাজটা করছে, এখানে একটা বাস্কেটে রাখে, তারপর দুইটার পরে এই চারটা অ্যাকুমুলেট হচ্ছে, তারপর আরেকজন এসে কি করে, হেল্পার এসে এখান থেকে নিয়ে আরেক জায়গায় দেয়, তাই না? এরকম করে। সো আপনারা আমার চেয়ে ভালো জানেন। সো ইট ইজ স্লো, ইনএফিশিয়েন্ট এবং রিস্ক। তারপর হচ্ছে যে ইয়াতে পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে। ওয়ার্ক স্টেশনে খাবার দাবার পানি টানি এগুলা করা যাবে না। কেন? কারণ হচ্ছে কি, 1-2 ফোঁটা পানি যদি আপনার গার্মেন্টসে পড়ে, সেই পানি থেকে আপনার ড্যাম্পনেস হতে পারে, এবং এই ড্যাম্পনেস যদি 24 থেকে 48 ঘন্টা সাস্টেন করে, তাহলে সেখানে আপনার মোল্ডের গ্রোথ হবে। তো এর জন্য পানির জন্য খাওয়ার জন্য আলাদা একটা ওয়ার্ক স্টেশন মানে ওয়াটার স্টেশন থাকবে। এই ধরেন এক কোনায়, হ্যাঁ, বা মানে যাকে বলে প্রোডাকশনের মানে রুমের বাইরে ছোট্ট একটা ওয়ার্ক স্টেশন করলেন, হ্যাঁ, যেখানে আপনার সবাই তার পানির বোতলগুলো রাখলো, সেখানে গিয়ে একটু পানি খেলো, বুঝে গেল স্যার? তারপর খাবার খাওয়া ওয়ার্ক স্টেশনে একদম নিষিদ্ধ। হ্যাঁ, খাবার খাওয়ার জন্য ডেডিকেটেড প্লেস থাকতে হবে। ওকে স্যার? তারপর আমরা যেটা বলছি যে হাইগ্রোমিটার, ইনস্টল এক্সস্ট ফ্যান এন্ড হাইগ্রোমিটার। হ্যাঁ, যখন আপনার হাইগ্রোমিটার এবং এই যেটা বলছি হাইগ্রোমিটারের কাজ তো আগেই বলেছি, আর এক্সস্ট ফ্যান বলছি, বাট বৃষ্টির সময় এক্সস্ট ফ্যানটা একটু বন্ধ রাখবেন, কারণ বৃষ্টির শীতের সময় যদি এক্সস্ট ফ্যান চালানো থাকে, তাহলে ভিতর বাইরে থেকে ভেজা বাতাস ঢুকবে। সো দিস আর দ্য বেস্ট প্র্যাকটিসেস। এইগুলো আপনার ধর বাংলাদেশের ফ্যাক্টরি, কিন্তু বুঝছেন, দেখে মনে হয় না যে আমরা সবসময় মনে করি যে এইগুলো বিদেশে ভালো জিনিস, আসলে দেশে অনেক ভালো জিনিস আছে, তাই না? আমরা 200 উপরে হচ্ছে লেড সার্টিফাইড ফ্যাক্টরি। আপনার কেন মনে হলো এখানে ভালো ফ্যাক্টরি আসে না? অবশ্যই আসছে, আমি তো বলছি যে বাংলাদেশের ফ্যাক্টরি। হ্যাঁ, এই যে, কিন্তু আমাদের একটা ইয়ে হয়েছে কি, আমরা সবসময় নিজের ইনফিরিয়ার মনে করি। হ্যাঁ, আমরা মনে করি বিদেশি সবচেয়ে ভালো, বিদেশিরাই সবচেয়ে ভালো, কিন্তু আমরা কিন্তু অনেক ভালো।
আমাদের যে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। বাংলাদেশ হচ্ছে আপনার হাব অফ গ্রিন ফ্যাক্টরিজ। বাংলাদেশ ইজ দ্য হাব অফ বেস্ট লিড সার্টিফাইড ফ্যাক্টরিজ। 200-র উপরে লিড সার্টিফাইড ফ্যাক্টরিজ, আরো 500 ফ্যাক্টরি আপনার ইন লাইন লিড সার্টিফিকেশনের জন্য। চিন্তা করেন টপ 10 10টা ফ্যাক্টরির মানে বাংলাদেশ মানে ওয়ার্ল্ডের টপ 10 ফ্যাক্টরির মধ্যে 7টা হচ্ছে বাংলাদেশে। তাহলে চিন্তা করেন। সো উই আর ডুইং এক্সিলেন্টলি ওয়েল, তাই না? সো জি হ্যাঁ আছে না ছিল? আছে আছে এখন এটা আছে না ছিল মানে বুঝছেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এইটা ছিল এটা নাই এখন, বুঝছেন? এটা ছিল এটা নাই এখন, বুঝছেন? মানে ফ্যাক্টরি আছে কিন্তু ইয়াতে নাই আর কি, অপারেশন নেই। তো এইগুলো একটা, তো আবার এগুলো আছে, দেখছেন না? এগুলো আছে, দেখেন এই অবস্থায় যদি থাকে তাহলে এখানে তো এই রকম অবস্থায় কি আমি আপনি কাজ করব? এক্সকিউজ মি স্যার, ফ্যাক্টরি পিপল হ্যাঁ এই যে এইগুলো ইয়েস ম্যাডাম। এইরকম অবস্থা যদি আমি থাকে, যদি যাই পাইছি এইরকম অবস্থা যদি থাকে, ফোন দিয়ে যাই পাইতেন না। আচ্ছা আমরা একটু এদিকে একটু কনসেন্ট্রেট করি। সো এইরকম অবস্থা যদি থাকে তাহলে ধরেন যারা কাজ করবে তাদের উপর মানসিক স্বাস্থ্যের উপর সমস্যা হয়, বুঝছেন? কারণ আপনি যদি এই ধরনের একটা এনভায়রনমেন্টে বেশি দিন কাজ করেন তাহলে আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকবে, আপনি সব সময় মানে শর্ট টেম্পার থাকবেন, আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। কারণ কি জানেন? আজে বাজে কাজে ব্যস্ত থাকতে হবে বেশি। আপনার ফ্যাক্টরিতে আপনার কাজ কি? প্রোডাকশন। ফ্যাক্টরিতে আপনার কাজ কি? ম্যানুফ্যাকচার করা। কিন্তু এইখানে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন, এইখানে অর্গানাইজ করতে করতে আপনার দিন শেষ। হ্যাঁ, আসল কাজ কখন করবেন? হ্যাঁ, তার জন্য আপনার কি হবে? প্রোডাক্টিভিটি কম থাকবে, আপনি সব সময় খিটখিটে থাকবেন, মেজাজ খারাপ থাকবে, বাসায় গিয়ে ঝামেলা লাগবে, এই সংসারে অশান্তি, জীবনটা তেনা তেনা। কিন্তু অনেক গুছানো জায়গায় থাকেন, আপনার সংসারে এত অশান্তি। কি বলছে আমার সংসারে অশান্তি? বারবার ফোকাস করতেছেন। শোনেন শোনেন, আপনি যদি মাস্টার রে কোন যে আপনি এত জানেন তাহলে আপনি এত পড়ান কেন? হ্যাঁ, কারণ মাস্টার তো পড়ে ছাত্রদের জন্য। হ্যাঁ, সো এই হচ্ছে অবস্থা। যদি এই ধরনের অবস্থা হয় তাহলে আপনার কি করবে? এখানে মোল্ডের জন্য খুব risk। তার জন্য আপনার এইখানে বেস্ট প্র্যাকটিস না, দিস আর রিস্ক, দিস আর হাই রিস্ক। তারপর এখানে দেখেন এই যে চিকচিক করছে দেখেছেন না, এগুলো কি? হ্যাঁ, এই যে এখানে শাইনিং একটা গুলো দেখছেন না, এগুলো পানি পানি। এই পানি কোত্থেকে আসলো? ফ্যাক্টরিতে পানি আসলো, ওইখানে ওয়াশরুম আছে, এই ওয়াশরুম থেকে যারা ওয়ার্কার বা স্টাফ তারা এই ওয়াশরুমে যায়, গিয়ে আপনার ও যে গোসল করে এসে ভেজা পায়ে আসে, হ্যাঁ, এসে আপনার এই ফ্লোরটা ভেজা হয়, তখন এই প্যাসেজটা ভেজা হয়, তখন একজনের কাজ থাকে সে সারাক্ষণ এখানে মুছতে থাকে, সেও মুছে পানি দিয়ে, ওই মুছলে পরে এখানে আবার একটা ফ্যান ট্যান চালায় দেয়, ওই কি হয়? ড্রাই হয়। ড্রাই হয়ে এই পানিটা গেল কোথায়? ভিতরেই থাকে, আপনার ফ্যাক্টরির ভিতরেই আছে, বুঝছেন? তো তার জন্য এই যে দেখেন আবার এখানে পানি খাচ্ছে ওয়াশ স্টেশনে, হ্যাঁ, এই যে আবার এই যে দেখেন পানি ইয়ার সাথে একসাথে, এই যে একসাথে, এই যে দেখেন কার্টন ম্যাটেরিয়ালস নিচে ফেলায় রাখছে, অথচ প্রেস প্র্যাকটিস হচ্ছে এগুলো এখানে থাকবেই না, কার্টন ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়ালস ওয়্যারহাউসে যাবে, এই যে এগুলো এখানে থাকবে না, এগুলো র ম্যাটেরিয়াল ওয়্যারহাউসে যাবে, এগুলা আপনার এখানে থাকে ড্যাম্প ডার্ট এগুলোর মধ্যে পড়ছে। সো এইখানে আপনার একটা ওয়াশরুম থেকে বের হওয়ার সময় একটা কিছু ড্রাই হয়ে আসার ব্যবস্থা থাকতে হবে। এই ড্রাই এবং হয়ে না আসলে এই ড্যাম্পনেসটা যদি থাকে, আমি আবারও বলি 24 থেকে 48 ঘন্টা এই ড্যাম্পনেস যদি আপনার থাকে, সেইখানে আপনার প্রিমাইসেসে মোল্ড হবে, আপনার গার্মেন্টসে মোল্ড হবে, এবং এর জন্যই রিস্কটা বাড়ছে। সো দিস আর ব্যাড প্র্যাকটিসেস, এগুলা ফ্যাক্টরিতে থাকা যাবে না, বুঝতে পারছেন স্যার? তারপর আমরা প্রোডাকশন থেকে কোথায় গেলাম? প্যাকেজিং। প্যাকেজিং গেলে আমরা ড্রাই, ক্লিন, ওয়েল ভেন্টিলেটেড, এবং
দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আপনি প্যাকেজিং ম্যাটেরিয়ালটা ইউজ করবেন এটা ড্রাই থাকতে হবে। আপনি যে কার্টনটা ইউজ করলেন সেটার ময়শ্চার কন্টেন্ট 14 নিচে রাখতে হবে। আপনি যে টিস্যু পেপারটা ইউজ করছেন, আপনি যে ডিভাইডারটা ইউজ করছেন সেটার ময়শ্চার কন্টেন্ট 14 নিচে থাকতে হবে। যদি আপনার 14 উপরে হয় তাহলে কি করবে, সেই ময়শ্চার আরো রিলিজ করবে। এখন ব্যাপারটা হয়ে গেল বেড়াই খ্যাত খেলো, বুঝছেন না? আপনি কার্ট দিছেন, প্যাকিং ম্যাটেরিয়াল দিছেন ময়শ্চার বা এই রিস্ক থেকে বাঁচার জন্য, কিন্তু এই প্যাকিং ম্যাটেরিয়াল যদি উল্টা আপনার ময়শ্চার ছাড়ে তাহলে তো আপনার ইয়ে হলো না, তাই না? লাভ হলো না। তারপর আপনার আরেকটা জিনিস হচ্ছে কোর্সটা যেটা প্যাক করবেন এটা কমপ্লিটলি ড্রাই হইতে হবে, বুঝছেন? ড্রাই কোর্স যদি প্যাক না করেন তাহলে আপনার প্যাক না করে যদি একটা ড্যাম কোর্স প্যাক করলেন, হট আইটেম একটা প্যাক করলেন, তখন আপনার গরমে এটা থেকে বাষ্প বের হয়ে দেখবেন যে আপনার পলির ভিতরে ঘাম হয়, পলির ভিতরে সোয়েটিং হচ্ছে, এবং এই সোয়েটিং থেকে আপনার কি হয়, পরে ড্যাম্পনেস ক্রিয়েট হয় এবং সেখান থেকে ময়েশ্চার মোল্ড ক্রিয়েট হয়। তো এর জন্য আইডিয়াল হচ্ছে আপনার আয়রন করার পরে আপনার মিনিমাম 3 ঘন্টা আপনার এটা কুলিং এর জন্য সময় দিতে হবে, মাথাটা ঠান্ডা করার একটু সময় দিতে হবে, তারপর আপনি তাকে প্যাক করবেন। এইখানে হচ্ছে আরেকটা রিজন ফর মোল্ড। এইখানে হচ্ছে আপনার পরের দিন প্যাক করার একটা চ্যালেঞ্জ আছে। এইখানে হচ্ছে আপনার আরেকটা রিস্ক, মানে আমরা একটু খেয়াল করি, শেষ করতে হবে, আদারওয়াইজ মানে আপনারা ইমপেশেন্ট হয়ে যাবেন পরেই, বুঝছেন? সো এইখানে আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মোল্ড হওয়ার এইটা আরেকটা কারণ, আমরা হট আইটেম প্যাক করে ফেলি, এবং এই হট আইটেমটা প্যাক করে পরে যখন আপনার এখানে মানে ইভাপোরেশন হয় তখন আপনার মোল্ড হয়। এই ইনসিডেন্ট অনেক আছে। সো এইটা আপনাকে কেয়ারফুল থাকতে হবে, 2 থেকে 3 ঘন্টা যাতে মিনিমাম এটা মানে কুলিং পিরিয়ড থাকে। বুঝে গেছি স্যার? আয়রন করার পরে নাকি স্যার? আয়রন করার পরে, ঠিক আছে? শিপমেন্ট তাড়াতাড়ি রয়েছে, আয়রন করার প্যাক করো নাকি? তারপর আপনার ইউজুয়ালি আইডিয়ালি আপনি যদি প্যাকিংটা একটা এয়ার কন্ডিশন রুমে করতে পারেন তাহলে এটা ভালো। আবার মোস্ট অফ দ্য প্লেসেস এয়ার কন্ডিশন ফ্যাক্টরি মানে প্যাকিং রুম আছে। আমার যেটা মনে হয় যে প্যাকিং রুমটা তো ছোট, সেখানে আপনার এয়ার কন্ডিশন থাকে সাধারণত, এবং যদি না থাকে একটা এয়ার কন্ডিশন প্যাকিং রুম করা খুব এক্সপেন্সিভ না, 1-2টা এসি কিনলেই হয়ে যায়। এয়ার কন্ডিশন রুম বলছি কেন, যখন আপনি করলেন, ঠান্ডা করলেন, হ্যাঁ, তখন আপনার এটাতে যাতে মশাটা রিগেন না করে, হ্যাঁ, আপনি ড্রাই রুম থেকে বের করে যখন গার্মেন্টসটা নিয়ে আসেন তখন গার্মেন্টসটা খুব ড্রাই থাকে। সেই ড্রাই গার্মেন্টসটা যদি আপনার আবার নর্মাল এনভায়রনমেন্টে যদি আবার মানে করেন, মানে যাকে বলে কি বলে এক্সপোজ করেন, তাহলে আপনার নর্মাল এনভায়রনমেন্ট থেকে ময়েশ্চারটা রিগেন করে আবার নর্মাল এনভায়রনমেন্টের মতো ময়েশ্চার হয়ে যাবে। তার জন্য আপনি ড্রাই রুম থেকে গার্মেন্টসটা বের করে এটা যদি আপনি এয়ার কন্ডিশন একটা রুমে নিয়ে এসে প্যাক করেন তাহলে আপনার ময়েশ্চার রিগেনটা আর এনভায়রনমেন্ট থেকে আর হলো না আর কি। ঠিক আছে বস? ওকে। তারপর এখানে এসে আপনি ময়েশ্চার চেক করবেন, ফাইনালি চেক করে আপনার এখানে রিকমেন্ডেড ডোজেজ অফ বেসিকেন্ট ইউজ করবেন, অথবা যদি আপনার অন্য কোনো কিছু করার থাকে করবেন। যদি দেখেন এখানে যে ময়েশ্চার কন্টেন্ট বেশি পাচ্ছেন, আপনার অ্যাকর্ডিং টু বায়ার গাইডলাইন নাই, তাহলে আপনার গার্মেন্টসটা আবার ডিহিউমিডিফায়ার রুমে নিয়ে গিয়ে, ড্রাই রুমে নিয়ে গিয়ে 2-4 ঘন্টা 6 ঘন্টা রাখবেন, যতক্ষণ পর্যন্ত এটা একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে না আসছে। এখন আপনারা চার্ট চাচ্ছেন, এই হচ্ছে আপনার একটা ফেব্রিক ওয়েস চার্ট। হ্যাঁ, এই চার্ট হচ্ছে বেসিক্যালি আবার বলে থাকি এটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ চার্ট, বুঝছেন? দিস ইজ নট বাইবেল, এর আশেপাশে হতে পারে, বায়ার টু বায়ার এটা চেঞ্জ হয়, হ্যাঁ, বাট এটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেবল। এই ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি আমরা বলি, আপনারা এটাকে মানে আরএইচ বলেন আর কি, বাট আমরা এটাকে বলি ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি। সো এইটা হচ্ছে ইটস এ ইন্ডিকেটিভ, ইটস এ যাকে বলে মানে মানে ইটস এ গাইডলাইন। হ্যাঁ, এর আশেপাশে মেনটেন করতে হবে। কোনো বায়ার দেখা যায় আরো স্ট্রিক্ট, এর চেয়ে আরো 5-10 কমে তার জন্য মেনটেন করতে হয়। আবার কিছু বায়ার আছে যে 5-10 যদি বেশি হয় সুপার ড্রাই দিয়ে শিপ করে দেবে, অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, সো দেয়ারফর ইট ডিপেন্ডস অন দ্য মানে যাকে বলে রিলেশনশিপ উইথ দ্য বায়ার এবং বায়ারের ইন্ডিভিজুয়াল গাইডলাইনটা। ঠিক আছে ওস্তাদ? ওকে।
প্যাকেজিং করার সময় যখন আপনি ডেসিকেন্ট ইউজ করবেন, উইথ ডিউ রেসপেক্ট, এই ডেসিকেন্ট আপনার এইভাবে খোলা ফেলে রাখবেন না। তাতে কি হবে, ডেসিকেন্টের কার্যক্ষমতা কমে যাবে। হ্যাঁ, যা এই ডেসিকেন্টের তো আমরা আগে বলেছি যে আপনার মশার ধারণ ক্ষমতার একটা নির্দিষ্ট আছে, অ্যাবজর্পশন 450% বলেছি না, তারপর আপনার ইয়ার কথা বলেছি, সময়ের কথা বলেছি। সো এইভাবে যদি বাইরে যদি রেখে দেন তাহলে আপনার তার কি হবে, কার্যক্ষমতা কমে যাবে। সো কার্যক্ষমতাটা কমে গেলে আপনার প্রোটেকশন দেওয়ার সময়টা একটু শ্রিঙ্ক হয়ে যাবে, কমে যাবে, তাই না? তো এর জন্য আপনার কি করতে হবে, যত দ্রুত সম্ভব ইয়েটা মানে আমাদের প্যাক থেকে বের করে আপনার গার্মেন্টসটা কার্টুনটা দিবেন, দিয়ে তারপর লেফট ওভার যেগুলো থাকে বাকিগুলো, সেগুলো কি করতে হবে, আবার এয়ারটাইট করে আপনার মুড়িয়ে রেখে দিতে হবে পরবর্তী ইউজের জন্য। এইভাবে বাইরে বেশিক্ষণ ফেলে রাখবেন না। এখন আমাদের বক্স থেকে খোলার 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি ইউজ করে ফেলবেন। হ্যাঁ, এইটা হচ্ছে আইডিয়াল টাইম। তারপর গেলাম আমরা ওই প্রিলোডিং। প্রিলোডিং মানে কি, ওই যে লোডিং আর প্রিলোডিং একই, বুঝছেন? এইখানে যে এরিয়াটাতে আপনি ডিসপ্যাচ করবেন সেই জায়গাটাতে ড্রাই ক্লিন ওয়েল ভেন্টিলেটেড থাকতে হবে। তারপর আপনার কি করতে হবে, যে একটা প্রোটেক্টিভ কভার থাকতে হবে, ভিজিবল মোল্ড সাইন থাকবে কি আছে কিনা সেগুলো দেখতে হবে। তারপর আপনার কন্টেইনারটা একটু চেক করতে হবে, কন্টেইনারটা একটু চেক করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এরকম ইয়া থাকবে, শিল থাকবে, এরকম শিল থাকবে। কন্টেইনারের ভিতর যদি আপনার ডেসিকেন্ট ইউজ করা থাকে তাহলে আপনি এখানে ডেসিকেন্ট ইউজ করবেন। এইখানে আপনার কন্টেইনারটা চেক করবেন, কন্টেইনারের ফ্লোরটা একটু চেক করবেন। ময়েশ্চার কন্টেন্ট কন্টেইনারের ফ্লোরে যদি আপনার কত থাকতে হবে, 16। মাশাআল্লাহ, আপনারা আসলে খুব মানে স্মৃতিশক্তিও ভালো, আপনারা অ্যাটেনশনও ভালো দিচ্ছেন, ভেরি গুড। সো 60 হচ্ছে, কারণ কি কন্টেইনার ফ্লোর হচ্ছে উডেন, 16 নিচে থাকলে দ্যাট ইজ ভেরি সেফ। তারপরে আপনার 20, 21 যদি থাকে আপনি ডেসিকেন্ট, সুপার ডেসিকেন্ট ইউজ করেন, কন্টেইনার ডেসিকেন্ট ওই যে লম্বাটা দেখাইছি না, ওই লম্বাটা আপনার ইউজ করবেন। কিন্তু যদি ময়শ্চার কন্টেন্ট এই কন্টেইনারে 25%-এর উপরে হয়ে যায় তাহলে এটা আপনি আর ইউজ করা মানে ওয়াইজ না। এটা তো শুধু আমরা ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে তখন কি না, ওইটা হচ্ছে যদি আপনার ফ্যাক্টরি লোড থাকে, ফ্যাক্টরি লোড কন্টেইনার যদি আপনার ফ্যাক্টরিতে থাকে তাহলে মানে সুপার ড্রাই। আর যদি দেখা যায় যে না চিটাগাং গিয়ে করবেন তখন আপনার শুধু কন্টেইনার বা ট্রাকের ফ্লোর টোরগুলো একটু চেক করে দিতে হবে। হ্যাঁ, যে কাঠ মানে ফ্লোর পরিষ্কার পড়ছে কিনা, ময়লা আবর্জনা আছে কিনা, ছেঁড়া ফাড়া আছে কিনা। কারণ ওই কুমিল্লা গিয়ে ড্রাইভাররা ঘুমায়, কুমিল্লা গিয়ে ড্রাইভাররা খায় ঘুমায় কত কিছু করে, এটা সেটা করে। অনেক সময় ফ্যাক্টরি থেকে গোডস গেছে ট্রাকে করে, চিটাগাং গিয়ে দেখে যে কার্টন খোলা, বুঝছেন, কার্টন খোলা, কার্টন ভিজা। হ্যাঁ, কারণ কি ওই ট্রাক ফুটা। হ্যাঁ, তারপর আপনার রাস্তায় যে ঘুমাচ্ছে, অনেকে কি করে এটা খুলে টুলে বিভিন্ন ইনসিডেন্টস হয়, এরকম অনেক ইনসিডেন্টস আছে। সো আপনার ইয়েছে ট্রাক বলেন কন্টেইনার বলেন, এটা আপনার চেক করতে হবে। ময়েশ্চার কন্টেন্ট চেক করে দেখবেন যে এটা কত। এটা দেখেন এই যে হাই দেখাচ্ছে, তার মানে হচ্ছে কি এই ময়েশ্চার মিটার রিডিং হচ্ছে 54% 8, এর হচ্ছে তার হাইয়েস্ট, এর বেশি সে ধরতে পারে না। এর বেশি যদি হয় তাহলে সেটা এরর দেখায়। দেখেন এটার হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট 55%-এর উপরে, এটা হচ্ছে ধরেন 15, তার মানে অ্যাকসেপ্টেবল। এটা অ্যাকসেপ্টেবল না, দেখেই বোঝা যায়। ঠিক আছে স্যার, এই যে দেখেন কন্টেইনার ফ্লোরে কি অবস্থা, এগুলো আপনার অ্যাকসেপ্টেবল না, এগুলো আপনার পরিষ্কার। এখানে যদি আপনার গার্মেন্টস কন্টেইনার গোডস আনলোড করেন, এখান থেকে আপনার মোল্ড হবে, এটাই বাদ মানে কারণ অলরেডি তো মোল্ড হয়ে আছে। হ্যাঁ, এই যে এগুলো আনঅ্যাকসেপ্টেবল, এই যে ছেঁড়া দেখছেন। সো এগুলো থেকে হবে। একটা ট্রাক যেটা বলছিলাম আমরা, এরকম ট্রাকটা বন্ধ করে ট্রাকের ভিতরে ঢুকে যেতে হবে। ঢুকে গিয়ে ট্রাকটা এই 7-8টা সাইড থেকে চেক করতে হবে যে ওখানে কোনো ছেঁড়া ফাড়া, বাইরে থেকে কোনো আলো টালো আসতেছে কিনা। বাইরে থেকে আলো আসা মানে ওখানে আপনার ফুটা আছে, এই ফুটাগুলো বন্ধ করতে হবে অথবা করতে হবে, অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এই স্লাইডটা তো আমাদের মেইলে দিবেন নাকি? জি জি জি, আপনাদেরকে আমরা হ্যান্ডআউটস দিব, আমাদের ফয়সাল আপনাদেরকে এগুলো শেয়ার করে দিবে। ঠিক আছে স্যার, ওকে। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইডের আরেকটা। এই যে আমি বলতেছি যে
কার্টুনের ভিতরে ময়েশ্চার কন্টেন্ট বেশি, গার্মেন্টসে ময়েশ্চার কন্টেন্ট বেশি, তারপর আপনার কন্টেনার ফ্লোরের ময়েশ্চার কন্টেন্ট বেশি। এগুলো বেশি থাকলে ক্ষতি কি? আপনি তো আমার বলতে পারেন যে এগুলো বেশি থাকলে ক্ষতি কি, হ্যাঁ, এবং এগুলো বেশি থাকলে সুপার ডেয়ারি বা কাজ কি, তাই না? আপনার সরল মনে, নিষ্পাপ মনে এরকম একটা প্রশ্ন জাগতে পারে না? নিষ্পাপ কেউ নাই। হ্যাঁ, আমি আছি। বুঝছেন? তো এরকম প্রশ্ন জাগতে পারে। দেখেন, এটা খেয়াল করেন, একটা কন্টেনারের ভিতরে আপনার ময়েশ্চারের সোর্স হচ্ছে 4টা, বুঝছেন? কি কি? একটু আগে যেটা বললাম, কন্টেনার ফ্লোর। যদি কন্টেনার ফ্লোরের ময়েশ্চার কন্টেন্ট যদি 16%-এর উপরে হয়, তাহলে এখান থেকে এক কন্টেনারের ভিতরে ময়েশ্চার রিলিজ হবে। 17% যদি হয়, তাহলে এই 1% এক্সট্রা ময়েশ্চার। কন্টেনার ফ্লোর উডেন হয়, প্লাইউড হয়, হ্যাঁ, আবার স্টিলেরও হয়, হ্যাঁ। সো উড এবং প্লাইউড যদি হয়, তাহলে আপনার এই ময়েশ্চার কন্টেন্ট যদি 16%-এর উপরে হয়, তাহলে যে উপরেরটা হলো সেটা আপনার কন্টেনারের ভিতরে রিলিজ হবে। তাহলে এটা কন্টেনার ফ্লোর হলো একটা সোর্স অফ ময়েশ্চার। তারপর আপনার কার্টন ম্যাটেরিয়ালস, কার্টনের ময়েশ্চার কন্টেন্ট যদি 14%-এর উপরে হয়, তাহলে সেখান থেকে আপনার ময়েশ্চার কন্টেন্ট বের হবে, ময়েশ্চার রিলিজ হবে। তারপর আপনার গার্মেন্টসের ময়েশ্চার কন্টেন্ট যদি এই যে 4 দেখালাম না, সে ফর এক্সাম্পল কটনের জন্য আমি 67% বলছি, যদি 67%-এর জায়গায় যদি 80% হলো, তাহলে এই যে 13% এক্সট্রা ময়েশ্চার যেটা, সেটা বের হবে, রিলিজ হবে। তাহলে কন্টেনারের ভিতরে এখানে 3টা সোর্স পেলাম। আর একটা সোর্স হচ্ছে এই যে কন্টেনারের 4টা জায়গায় 4 কোণায় আপনার ব্রিদিং স্পেস থাকে। ওই ব্রিদিং স্পেস থেকে কন্টেনার ব্রিদ ইন করে ময়েশ্চার, বাইরে থেকে ভেজা বাতাস ঢুকে, হ্যাঁ, বা বাতাস ঢুকে বা ভেজা বাতাস ঢুকে আপনার কন্টেনারের ভিতরে ময়েশ্চার কন্টেন্টটা বাড়ায়। সো দিস আর দ্য 4 সোর্সেস। এখন দেখেন দিনের বেলা আজকে এই দিনে যে রোদ হচ্ছে, এরকম চিটাগংয়ে আপনার একটা কন্টেনার লোড হলো, এবং এই 4টা সোর্সেই ময়েশ্চার কন্টেন্ট হাই। আপনার গার্মেন্টসের ময়েশ্চার কন্টেন্টও বেশি, কার্টন ম্যাটেরিয়ালের ময়েশ্চার কন্টেন্টও বেশি, উডেন আপনার ফ্লোরের ময়েশ্চার কন্টেন্টও বেশি, এবং বাইরের থেকে আপনার ময়েশ্চার ব্রিথ ইন করতেছে। তখন কি হবে? কন্টেনারটা বন্ধ করে দিলে আপনার কন্টেনারটা জাহাজে উঠলো, এবং জাহাজে উঠে ভাগ্য এরকম যে জাহাজে আপনার কন্টেনারটা সবার উপরে, এবং সূর্যের আলো সরাসরি আপনার কন্টেনারটার উপরে পড়তেছে সমুদ্রের মধ্যে। তখন আপনার কন্টেনারটা কি হবে? একটা মানে ওভেনের মতো হয়ে যাবে। কন্টেনারের ভিতরে যে তাপমাত্রা এত বেড়ে যাবে, 50, 60, 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যাবে দিনের বেলা। তখন ওই তাপমাত্রায় এই যে ভেজা কার্টন, ভেজা কন্টেনার ফ্লোর, ভেজা গার্মেন্টস, এখানে ইভাপোরেশন হবে, বাষ্পীভূত হবে, ভাপ বের হয়ে এখানে সাদা মেঘের মতো এই আপনার কন্টেনারের ভিতরে ঘুরে বেড়াবে। এই যে দেখেন, ইভাপোরেশন হচ্ছে, বাতাসের ময়েশ্চার রিলিজ হচ্ছে এবং মেঘের মতো ভেসে বেড়াচ্ছে। এইটা তাপমাত্রা যখন বাড়তে থাকবে, তখন এই কাজটা হবে। যখন আপনার হট ক্লাইমেটে থাকবে গুডস, তখন এই অবস্থা হবে। যখন আপনার হট ক্লাইমেট থেকে আপনার কোল্ড ক্লাইমেটের দিকে যেতে থাকবে, যখন আপনার দিন থেকে রাতের দিকে অ্যাপ্রোচ হবে, তখন আপনার টেম্পারেচার ড্রপ করবে। যখন টেম্পারেচার ড্রপ করবে, তখন আপনার এই যে মেঘটা আস্তে আস্তে ছোট ছোট বৃষ্টির ফোঁটায় পরিণত হবে, এবং এইটা যখন আপনার তাপমাত্রা আরো ড্রপ করতে থাকবে, তখন বৃষ্টির ফোঁটার ইয়েটা আরো বড় হবে, এবং বড় হয়ে বৃষ্টির ফোঁটাটা বাতাস আর ধরে রাখতে পারবে না। তখন সেটা বৃষ্টির ফোঁটা আকারে টপ টপ করে ওয়াটার ড্রপলেট আকারে আপনার কার্টনের উপরে, কন্টেনারের ভিতরে পড়তে থাকবে। এবং তখন এই অবস্থায় এই যে দেখেন ওয়াটার ডিপ হচ্ছে, ওরে আপনার কার্টন ভিজাচ্ছে, কার্টন কন্টেনার ফ্লোর ভিজাচ্ছে, কন্টেনার ওয়াল ভিজাচ্ছে, এই ভিজিয়ে আপনার ড্যাম্পনেস ক্রিয়েট হচ্ছে। এবং এই ড্যাম্পনেসটা আপনার এই যে প্রতিদিনই কন্টেনার আপনার ডেস্টিনেশনে যাওয়ার আগ পর্যন্ত দিন হবে, প্রতিদিনই রাত হবে, প্রতিদিনই টেম্পারেচার বাড়বে, প্রতিদিনই টেম্পারেচার কমবে। এবং এই যে ইভাপোরেশন, মেঘ হওয়া, এটাকে আমরা বলি কনডেনসেশন, ঘনীভূত হওয়া। এটা
প্রতিদিনই ঘুরতে থাকবে। অর্থাৎ আপনার ডেস্টিনেশনে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন দিন হবে, প্রতিদিন রাত হবে, প্রতিদিন ময়েশ্চার রিলিজ হবে, প্রতিদিন আপনার কন্ডেনসেশন হবে। এই হচ্ছে একটা অবস্থা। এবং তখনই গোস্টটা যখন কন্টেনারটা যখন আপনার ইয়াতে নেদারল্যান্ডস গিয়ে পড়লো, আমস্টারডামে গিয়ে পৌঁছালো, তখন আপনার বায়ার কন্টেনারটা খুলে দেখে যে ভিতরে পানি এবং ড্যাম। তখন সে অবাক হয়ে আপনার মেইল দিল যে এই কন্টেনার কি ছেঁড়া ছিল, কন্টেনার কি ফাড়া ছিল, ভিতরে কি কোথাও মানে রাস্তায় কি কোথাও ঝড়ের মধ্যে পড়ছে কন্টেনার। এই কারণ সে তো আর এটার ভিতরে যে ময়েশ্চারের কারণে যে এখানে কন্টেনারের ভিতরে যে বৃষ্টির উৎপত্তি হয়েছে এইটা হয়তো সে বুঝতে পারেনি। তখন আপনার ফ্রেট ফরওয়ার্ডার বা আপনার যে শিপিং লাইন ওদের সাথে মেল চালাচালি, এই তোমার কন্টেনার কি ছেঁড়া ছিল কিনা, ফাড়া ছিল কিনা, ফুটা ছিল কিনা, তখন একটা ঝামেলা। এখন আপনি জানেন যে কন্টেনারের ভিতরে আসলে কি হয়েছে। এটা তো কন্টেনার ফুটাও হয় না, হয় না, কন্টেনারের ভিতরে ময়েশ্চার বেশি, এর জন্য ময়েশ্চার বেশি হয়ে দিন এবং রাতের তাপমাত্রা ড্রপের কারণে এখানে হয়েছে, বৃষ্টির উৎপন্ন হয়েছে, হয়ে তারপর হয়েছে। এইরকম অবস্থা যদি আমি আবারও বলি, 24 থেকে 48 ঘন্টা যদি এই ড্যাম্পনেস যদি কন্টেনারের ভিতরে সাস্টেন করে, তাহলে সেখানে মোল্ড গ্রোথ হবে। এবং এক জায়গায় যদি মোল্ড গ্রোথ হয়, আপনার পুরো কন্টেনার জুড়ে ছড়াই যাবে। এবং এইটা আপনার এত মানে প্যানিকড হয় বায়াররা, বিশেষ করে ইউরোপিয়ানরা, যে এই ময়েশ্চার দেখলে তারা এটা অনেক সময় কি করে, মানে মাটির নিচে পুঁতে ফেলে অথবা পোড়ায় ফেলছে আজকাল। কারণ হচ্ছে ওইখানে এটা রিওয়ার্ক করা এক্সপেন্সিভ। হ্যাঁ, আপনার ওখানে আপনার ম্যানআওয়ার অনেক বেশি এক্সপেন্সিভ, তাই না? আমাদের এখানে মানে ওদের এখানে একদিনের স্যালারি হয়তো আমাদের এখানে কোনো ওয়ার্কারের মানে 1 মাসের স্যালারি, সে ফর এক্সাম্পল, তাই না? সো দেয়ারফর ওইখানে ওটা ওয়াশ করা, রিড্রাই করা, রিওয়াশ করা এক্সপেন্সিভ। তাহলে এই হচ্ছে চ্যালেঞ্জ। এখন সুপার ড্রাইয়ের কাজ কি? এখানে সুপার ড্রাই কিভাবে আপনাকে হেল্প করবে? এখন আপনি দেখেন, এই যে এই অবস্থা, আপনার কন্টেনারটা এই অবস্থায় থাকলে কিন্তু রিস্ক নাই। এই অবস্থা থেকে যখন এই অবস্থায় পরিণত হচ্ছে, তখনই আপনার রিস্ক। যদি এই কন্টেনারটার ভিতরে সুপার ড্রাই থাকতো, তাহলে কি হতো? এই সুপার ড্রাইটা আপনার হ্যাং করা অবস্থায় থাকতো। এই যে বাতাসে এর ভিতরে যে মেঘ আছে না, এই মেঘটা যখন আপনার হবে, সুপার ড্রাই কি করবে? এই মেঘটা শুষে নেবে, মেঘটা টেনে নিবে। মেঘটা টেনে নিয়ে সুপার ড্রাই তার ভিতরে ধরে রাখবে। মেঘটা তো হচ্ছে ময়েশ্চার, এই ময়েশ্চারটা সুপার ড্রাই ধরে রাখবে, ধরে রেখে আপনার কন্টেনারটাকে ড্রাই রাখবে এবং কন্টেনারটাকে ময়েশ্চার ফ্রি রাখবে। এখন এই যে মেঘটা, এই মেঘটা যদি না থাকে, তাহলে তো বৃষ্টি হবে না, তাই না? হ্যাঁ, তো সুপার ড্রাই যদি আপনার মেঘটাকে গিলে ফেলে আপনার কন্টেনারটাকে ড্রাই রাখছে, এবং এই জিনিসটা হয় না। তার মানে সুপার ড্রাই আপনার এই যে সাইকেলটা, এটাকে ব্রেক করছে, অর্থাৎ এই প্রোগ্রেস করতে দিচ্ছে না এখান থেকে এইটুকু হতে। এটা আমরা পরবর্তীতে একটা ভিডিও দেখাচ্ছি। এখন এই ভিডিওটা আপনারা দেখলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এখন তো আরেকটা ফ্যাক্টরিকে চান্স দিয়ে দিলেন যে এখন যদি মাল ভিতরে ভিজে থাকে, হ্যাঁ, তখন বলবো যে না, এটা ওই সিচুয়েশনে স্যার আমরা দেখি নাই, এই যে উস্তাদরা পিছনে আমরা দেখি নাই স্যার। এরা তো করে তখন তো একটা দিলেন যে ওরা তো কন্টেনারের দোষ দিয়ে দিব, ওরা তো ফরওয়ার্ডিং এর দোষ দিয়ে দিব যে কন্টেনার এমন হয়েছে, এমন হয়েছে, এমন হয়েছে, তাই না? এখন ব্যাপারটা হয়েছে কি, আপনার একটা প্রবলেম আইডেন্টিফাই করা ভালো না, যে প্রবলেমটার উপরে বসে থাকাচ্ছে। এরা খুঁজা দেখেছেন, তারা ওটা ভুলে গেছে, তারা এখন এখানে আটকে এটা আপনি বলেন না সেফ সাইড সবাই বুঝে, তখন এই সেফ সাইডে বুঝে। এইখানে আপনার ফ্যাক্টরি এবং মানে মোল বেসিক্যালি হচ্ছে কি একটা স্ট্যান্ড অ্যালোন জব না, এইটা হচ্ছে একটা সবার কোঅর্ডিনেটেড এফোর্ট। যেমন একা ফ্যাক্টরিরও মানে না, মানে সম্ভব না যে ফ্যাক্টরি 100% মানে তাদের করতে পারে। আমাদের প্রথম করতে হবে যে স্টোর থেকে যে মানে আমরা তো ঢাকা থেকে কন্টেইনার করি না, ম্যাক্সিমাম শেয়ার দিয়ে করি। জি জি কি জানেন, ওই কন্টেইনারটাকে আগে চেক করতে হবে। জি জি জি।
হ্যালো জি 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 হ্যাঁ মানে আমাদের যে প্রথম কাজটা হবে যে চিটংয়ে যে কন্টেইনারটা আছে জি। সেটার হিউমিডিটি চেক করা এবং সেটার ডেফিনেটলি এই সবকিছু চেক করতে হবে ডেফিনেটলি ওইটা চেক করার পরে দেন তারপরে করতে হবে জি জি সেই কন্টেনারে সুপার ড্রাই আছে ব্যবহার করতে হবে স্যার। এইটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি কিভাবে কন্টেইনারটা হেলথ চেক করতে হবে, ঠিক আছে স্যার? তো এই হচ্ছে ব্যাপার। এখন ছোট্ট করে মানে একটা জিনিস হচ্ছে কি, একটা জিনিস আমাদেরকে মানে পজিটিভলি করতে হবে যে এই ইন্ডাস্ট্রিতে আপনার একা কেউ ইন্ডিপেন্ডেন্ট না, বুঝছেন? বায়ার একা মানে সুপ্রিম না, ফ্যাক্টরি একা সুপ্রিম না, আপনার লজিস্টিক কোম্পানি একা সুপ্রিম না, এবং মোল্ড প্রিভেনশন হচ্ছে একটা টিম ওয়ার্ক, বুঝছেন? সবাই একসাথে মিলে কাজ করতে হবে এবং এটা হচ্ছে শেয়ার্ড রেসপন্সিবিলিটি। যদি আমরা বায়ার বলি, যদি বলি যে না এটা ফ্যাক্টরি, আমি তোমার অর্ডার দিয়ে দিছি, তুমি যেভাবে খুশি আমাকে মোল্ড মানে ফ্রি করে তুমি আমার কোড শিপ করে দেবে, এটা একটা অ্যাপ্রোচ, এটা হতে পারে। আবার এই অ্যাপ্রোচটা মানে ইটস নট এ যাকে বলে মানে গুড প্র্যাকটিস উইথ দি রেসপেক্ট। আবার হচ্ছে আরেকটা প্র্যাকটিস হতে পারে, বায়ার কি করবে, তোমাকে গাইড করবে যে এই ব্যাপারে তুমি মোল্ড প্রিভেনশনের জন্য কাজ করো, যেমন আপনারা যেটা করছেন, হ্যাঁ, যে তোমরা এই কোন জিনিসগুলো টেক কেয়ার করো, করে আমরা একসাথে কাজ করি মোল্ড প্রিভেনশনের জন্য, যাতে মোল্ড ফ্রি করে আমরা গোশতটা পাঠাই। ফ্যাক্টরি যদি মোল্ড ফ্রি করে গোশতটা পাঠায় with মানে within the limit, moisture content, everything, if he's done his job perfectly, তাহলে ওকে এখানে আমরা ব্লেম করব। তাহলে আমরা তখন আমরা ফরওয়ার্ডারকে বলবো যে ভাই দিস আর দ্য বেস্ট প্র্যাকটিসেস ফর ফ্রেট, তোমার কন্টেনারটাকে এই কাজগুলো করো। কন্টেনারকে তখন একটু রেসপন্সিবিলিটি আওতা আনতে হবে, কারণ আমরা কন্টেনারে এদেরকেও ট্রেন করাই। আমরা এই যে শিপিং লাইন, ফ্রেট ফরওয়ার্ডার, ওদের জন্য রিসেন্ট আমি চিটাং এগুলো করাই আসছি। এটা বেস্ট প্র্যাকটিস না। হ্যাঁ, এগুলো আপনার ফরওয়ার্ডার যারা কনসোলিডেটর আছে তাদেরকে আপনার বলতে হবে যে ভাই তোমার ওয়্যার হাউসের মানে হেলথ চেক করাও। আমরা ওয়্যার হাউস ভিজিট করি, আমাদের টিমে যে মানে কি যেন ক্রাউন লজিস্টিক গত 2 দিন আগে ইয়ে করলাম, মানে ভিজিট করলাম। এই যে ইসাক ডিপো মানে গত মাসেই ভিজিট করলাম। হ্যাঁ, আমরা এগুলো মানে হেলথ চেক করি, যে করে রেকমেন্ড করি যে টু ইমপ্রুভ দেয়ার মানে কন্ডিশন, ঠিক আছে স্যার? তো আমরা নেক্সট ভিডিওতে আরো ক্লিয়ার হবে। এই দেখেন How super dry desiccants prevent moisture damage in container. More than 80% of Container commodities load in হলো, global trade are container transported close through হলো, containers. রওনা দিয়ে দিল If the goods জাহাজে are in a করে। seemingly এই যে রওনা safe দিয়ে দিছে container, জাহাজ, is এখানে it safe টিভিতে from দেখেন external এই wind যে and দিনের বেলা rain? টেম্পারেচার বাড়ছে, দেখছেন In টেম্পারেচার fact, বাড়ছে। the interior of the container can be regarded as a microclimate environment. টেম্পারেচার বেড়ে এই যে দেখেন ভাপ বের হবে, Water vapor এই যে will ধোঁয়া বের হচ্ছে, evaporate দেখছেন না? from goods, ধোঁয়া বের হচ্ছে packing কন্টেনারের materials, ভিতর থেকে, and ড্যাম container ইয়ে wooden থেকে। floor. তারপর যে টেম্পারেচার As কমছে, এই যে temperature দেখেন falls, the water পানি holding পরিণত হচ্ছে capacity ধোঁয়া। of the এই যে air in the টেম্পারেচার কমছে, container ফোঁটা আরো decreases, বড় হচ্ছে। resulting in তারপর condensation. পানি এর ফোঁটা ধরে The রাখতে water পারতেছে না, vapor এই যে condensed একটা on the একটা করে top of the container পড়তেছে। drips down to হ্যাঁ, form নিচে container ওয়াটার rain. ড্রপলেট পড়তেছে, দেখেন পরে If কার্টন no ড্যাম হয়ে যাচ্ছে, dehumidification কার্টনের and চেহারা drying measures চেঞ্জ are হয়ে যাচ্ছে, taken, দেখেন। this phenomenon will occur repeatedly in the এটা আপনার container. রিপিটেডলি হতে থাকবে। Super dry সুপার ড্রাই container থাকলে যে desiccants ধোঁয়াটা can বের হচ্ছে, effectively আপনার absorb ধোঁয়াটাকে টেনে moisture নেবে, এই যে দেখেন and ধোঁয়াটাকে keep শোষণ water করবে, শুষে content নিচ্ছে in the সুপার air ড্রাই। at a low ধোঁয়াটাকে level. শুষে নিয়ে এখানে আর ধোঁয়া So নেই। as to এখানে reduce আর the moisture বাতাস damage, মানে such as moisture নাই, container ম্যাগ rain, নাই। and make the commodities arrive at যদি the ম্যাগ না থাকে destination তাহলে safely. আপনার ওই যে ড্যাম্পনেসটা ক্রিয়েট হচ্ছে না। এই হচ্ছে সুপার ড্রাই আপনাকে কন্টেইনারের ভিতরে এইভাবে প্রোটেকশন দিবে, ঠিক আছে স্যার? তো এই হচ্ছে এই হচ্ছে মোটামুটি ফর্মাল প্রেজেন্টেশন। তারপর যে সাপ্লিমেন্টস কিছু আছে ওগুলোতে আমি জাস্ট একটু দেখাবো আর একটু গাইডলাইনটা আমরা ইয়ে করব। স্যার ইফ ইউ হ্যাভ বলেন স্যার।
আমার কথা হলো কোল্টেলটাতে দেখলাম সেখান থেকে ফুটো ফুটো করতেছে কিন্তু জি। কোল্টেলের ভিতরে আমি কতটুক সুপার ড্রাইভ ব্যবহার করব এইটাই বলছি যে আপনার প্রশ্ন থাকলে লিখে রাখেন, এগুলো সব সামনে আছে, গাইডলাইন সামনে আসবে, গাইডলাইন সামনে আসবে স্যার, গাইডলাইন একটু সামনে আসবে। তারপর কার্টুনের ভিতরে সুপার ড্রাইভ দেওয়ার দরকার আছে কিনা? ওই সেটা তো আছে। আচ্ছা আছে, আছে। ওইটা আমরা একটু পরে আমরা গাইডলাইন আপনার বলছি। কোশ্চেনটা লিখে ফেলাও, গাইডলাইন উনি দিলে ওখানে মিসিং থাকলো না। জি 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 স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, আমরা লেটস আমি এক পাস বলি। সো যেটা হচ্ছে আমরা একটা চেক লিস্ট করেছি, যে প্রেজেন্টেশনটা আমরা এখন একটা চেক লিস্ট করলাম যে কি করতে হবে। বেসিক্যালি যে এতক্ষণ যেগুলো বললাম যে আপনার একটা এসওপি করতে হবে। এসওপি মানে কি হলে কি করতে হবে, এই এসওপিটা থাকা ভালো, মানে এসওপি থাকার চেয়ে না থাকার চেয়ে ভালো না যে আপনি এসওপি নাই তাহলে কি করতে হবে বলা নাই গাইডলাইনে, আর এসওপি থাকলে কি করতে হবে এটা বলা আছে। তারপর হচ্ছে আরেকটা, এইখানে আমরা যে ট্রেনিং গুলো করলাম কতটুকু ফ্রুটফুল আপনাদের হয়েছে সেটা আপনারা হয়তো ফিডব্যাক দিবেন, বাট যদি মনে করেন যে এটা কাজের তাহলে আপনারা আপনাদের ফ্যাক্টরিতে গিয়ে একটা ট্রেনিং করবেন আপনাদের কলিগদেরকে নিয়ে, তাতে হয় কি তারাও ইয়ে করবে। আমি একটু পানি খাই ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ ফিডব্যাক ফর্মটা কালেক্ট করবে কখন? করবে না কি collect করবে? তো দিলেই তো বেদাল শেষ। সবার ডান, ফিডব্যাক ফর্ম ফিল আপ করা। আপনার ডান। অলরাইট, সো থ্যাংক ইউ। এইটা হচ্ছে আপনার একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের, হ্যাঁ, যে আপনার অ্যাওয়ারনেস ট্রেনিংটা আমরা আমাদের ফ্যাক্টরিতে গিয়ে করব। এক্সকিউজ মি স্যার, আমরা আর একটু কনসেন্ট্রেট করব, শেষ করে দেবো তাড়াতাড়ি। এটা কি অ্যাওয়ারনেস ট্রেনিংটা কি আমরা করলে আপনারা জয়েন করবেন এরকম? হ্যাঁ হ্যাঁ, আমাদের আপনারা যদি মনে করেন যে আপনারা ইনাফ, হ্যাঁ, অনেক মানে আমরা ম্যাটেরিয়াল দিয়ে দিলে আপনারা নিজেরাই যদি মনে করেন যে আপনারা নিজেরা একটা আপনার ইন হাউস ট্রেনিং করাবেন, ইউ ক্যান ডু দ্যাট। আর আপনাদের যদি মনে করেন যে আমাদের হেল্প লাগবে তখন আমাদের টিমে এদেরকে ইনভাইট করতে পারেন যে তারা গিয়ে আপনাকে অ্যাসিস্ট করবে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি কথা, আর বাকিগুলো হচ্ছে জাস্ট আপনার এখানকার সামারি। তো এখানে সাপ্লিমেন্টস এর কথা যেটা বলতে গেলে এক নম্বর কথা হচ্ছে যে আমরা আপনি কি ধরনের ডেসিকেন্ট ইউজ করবেন, হ্যাঁ, কি এইখানে একটা প্রশ্ন আছে। এখন এইটা আপনার একটি ইনফর্ম ডিসিশন আপনি নেবেন, হ্যাঁ, যে আপনি কি ধরনের ডেসিকেন্ট ইউজ করবেন। আমি আপনাকে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে দিলাম। প্রবলেম কি? মোল্ড, ময়েশ্চার। কোথায় ময়েশ্চার হতে পারে? কার্টুনে হতে পারে, আপনার গার্মেন্টসে হাই ময়েশ্চার হতে পারে, কন্টেনারে হাই ময়েশ্চার হতে পারে। আপনার দরকার কি? আপনার ময়েশ্চারগুলো সরায় ফেলা। সো এইটার জন্য আপনার বেস্ট কোনটা এইটা আপনি দেখবেন। সো এখানে আপনাকে আমি কিছু গাইডলাইন দিতে পারি, বুঝতে পেরেছেন? সো গাইডলাইন কি? ইন্ডাস্ট্রিতে কিছু প্রোডাক্ট আছে যেগুলো অ্যাভেলেবেল আছে। এইখানে আমরা কয়েকটা প্রোডাক্ট এখানে ডিসপ্লে করেছি, টেস্ট করছি, আর বাকিগুলো কিছু আছে এগুলো আমরা এখানে একটা টেবিল করে দিয়েছি। এই টেবিলে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি একটু দেখতে পাবেন। আমি সবগুলোতে যাব না, হ্যাঁ, জাস্ট দেখেন যে মেজ ইনগ্রেডিয়েন্টসটা দেখবেন। ইনগ্রেডিয়েন্টসটা এইটা কি, এইটা ইনগ্রেডিয়েন্টসটা আপনার সেফর হুইচ ইজ সেফ কিনা, হিউম্যান হেলথের জন্য সেফ কিনা, এটা একটু দেখবেন। দ্বিতীয় কথাটা হচ্ছে আপনার প্রোডাকশন সোর্সটা, এই ইনগ্রেডিয়েন্টসটা কিভাবে, এটা কি মানে যাকে বলে রেসপন্সিবল প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, যেমন আপনার ধরেন আপনার আমাদের সুপার ড্রাই এটা একটা রিসাইকেলড আইটেম, বুঝছেন, যে ইয়াটা ক্যালসিয়াম ক্লোরাইডটা সোডা অ্যাশের একটা রিসাইকেল বাই প্রোডাক্ট। সোডা অ্যাশের ম্যানুফ্যাকচারিং থেকে এই ক্যালসিয়াম ক্লোরাইডটা বাই প্রোডাক্ট হিসেবে ইউজ হয়। দ্যাট মিনস which is responsible, আমরা ভার্জিন ম্যাটেরিয়াল ইউজ করছি না, যেটা আপনার সাস্টেনেবল একটা সোর্স থেকে আমরা ইয়ে করছি। তারপর আপনার মোল্ড ফাইটিং, কিভাবে আপনার মোল্ডটাকে ফাইট করছে। এক নম্বর, যেমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আছে কিউরেটিভ, অর্থাৎ আপনার রোগ বালাই হয়ে গেছে তারপর আপনাকে ঔষধ দিচ্ছে, অর্থাৎ মোল্ড হয়েছে, মোল্ড স্পোর্স আছে, সেখানে মোল্ড স্পোর্স কিল করছে। আবার সুপার ড্রাইটা হচ্ছে প্রিভেন্টিভ, অর্থাৎ আপনার যাতে মোল্ড যাতে না হয় একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিচ্ছে। কিভাবে প্রোঅ্যাক্টিভ? এখানে আপনার ময়েশ্চার কন্টেন্ট যেগুলো হাই থাকলে ময়েশ্চার কন্টেন্টগুলো অ্যাবজর্ব করে ফেলছে, ময়েশ্চারগুলো অ্যাবজর্ব করে ময়েশ্চারটা আপনার সুপার ড্রাই নিজের এর মধ্যে ধরে রাখছে। তার মানে হচ্ছে হুইচ ইজ
প্রিভেন্টিভ, অর্থাৎ আপনার মানে রোগ হতে দেওয়ার চেয়ে না হতে দেওয়ার পরিবেশটা মেনটেন করা ভালো না। এই তারপর হচ্ছে আপনার ময়েশ্চার অ্যাবজর্পশন রেট। আমরা ময়েশ্চার অ্যাবজর্পশন রেট হচ্ছে যে 450% এর কথা বলছি, হুইচ ইজ হাইয়েস্ট। আবার যেমন সিলিকা জেল, কিছু প্রোডাক্ট আছে ড্রাই ক্লে, কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ময়েশ্চার অ্যাবজর্পশন ক্যাপাসিটি 30 থেকে 40% রেঞ্জের মধ্যে, এখানে আপনি দেখবেন পরবর্তীতে, ঠিক আছে। সো ময়েশ্চার অ্যাবজর্পশন যেটা রেট হাই থাকবে সেটাই তো মোর এফেক্টিভ থাকবে। তারপর আপনার হচ্ছে মোল্ড প্রিভেনশন প্রসেস। কিছু আছে যে এই যে আমরা বললাম, আমরা মোল্ড প্রিভেন্টস, সুপার ড্রাই প্রিভেন্টস মোল্ড গ্রোথ বাই এক্সট্রা ময়েশ্চার অ্যাবজর্পশন, এক্সট্রা ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেয়। আর ওই যে সেফর ওই যে পি শিট, তারপর যে কি হয় এখানে পি শিটটা কি করে আপনার কার্টনের ভিতরে একটা বায়োসাইড গ্যাস রিলিজ করে। হ্যাঁ, কারণ হচ্ছে কি পি শিটের কাজ কি মোল্ড স্পোর্স কিল করে আপনার মোল্ড স্পোর্সকে খতম করা, বুঝছেন। এখন আপনারা গেমস খেলেন না মোবাইলে, অনেকে দেখেন যে শত্রু সৈন্য মারে। এখন ভাই সবগুলো সৈন্য মারা যায়, 2-4টা সৈন্য তো এদিক সেদিক মানে ফাঁক দিয়া চলে যায়। সেম থিং পি শিটের ক্ষেত্রে দুইটা সমস্যা। এক হচ্ছে পি শিট এই যে হার্মফুল, ভিতরে আপনার একটা বায়োসাইড গ্যাস রিলিজ করে, আর একটা হচ্ছে সব মোল্ড স্পোর্স আপনার কিল করা যায় না। হ্যাঁ, এর জন্য আপনার যেমন আপনি অ্যান্টিবায়োটিক নেই ওষুধ, ডাক্তাররা বলে অ্যান্টিবায়োটিক দিয়ে 100% জার্মস মরে না, 1-2% জার্মস থেকে যায়। লাইফ বয় দেখেন না অ্যাডভার্টাইজ দেয় 99% জীবাণু মরে, লাইফ বয় 1% জীবাণু মারে না, বুঝছেন। জাস্ট জোকস অ্যাপার্ট, যেটা বলছি যে এই যে আপনার কিউরেটিভ যে কোনো ওষুধ, যে কোনো ভ্যাকসিন, যে কোনো মেডিসিন 100% ইয়ে দেয় না। দেয়ারফর আপনার বেশ অনেক জীবাণু স্পোর্স মোল্ড স্পোর্স থেকে যায়। আর একটা কারণ হচ্ছে যে আপনি যা কিছু মারবেন, কোনো কিছু মারবেন, মারার জন্য যা ইউজ করবেন সেটা হার্মফুল। যেমন আপনি মশা মারবেন, মশা মারতে গিয়ে আপনি স্প্রে ইউজ করলে এটা হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর, হ্যাঁ, হ্যাজার্ডাস। সেম থিং আপনি যদি মানে মশারি টানান, হুইচ ইজ সাস্টেনেবল, নন হার্মফুল, তাই না। সুপার ড্রাইটা হচ্ছে এইরকম, সুপার ড্রাইটা হচ্ছে আপনার মশারির নেট, যেখানে আপনার বাইরে থেকে মশা আসবে না, ভিতরে যে মশা আছে সেগুলো আপনার শেষ। আর হচ্ছে পি শিটটা হচ্ছে এরকম মর্টিন অথবা মশার কয়েল, যেগুলা মশাও সব কিছু মারবে না, কারণ মশা কতক্ষণ মানে শব্দ হয়ে থাকবে, মানে অসার হয়ে থাকবে। ওগুলি কি আরেকটা ব্র্যান্ড? হ্যাঁ, আরেকটা প্রোডাক্টের টাইপ। হ্যাঁ, পি শিট নামে একটা প্রোডাক্ট আছে মার্কেটে, বুঝছেন। আরেকটা হচ্ছে আপনার ড্রাই ক্লে। যেমন দেখেন ড্রাই ক্লে কি করে, ময়েশ্চার লো অ্যাবজর্ব করে। এই যে এখানে দেখবেন ড্রাই ক্লে, হ্যাঁ, অ্যাবজর্পশন রেট কম, বোঝা গেছে। আবার যেটুকু অ্যাবজর্ব করে এটুকু আবার বাতাসে ছেড়ে দেয় একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে। তারপর আপনারা দেখবেন যে প্রোডাক্টের সেফটি কিনা, সেফ কিনা, বুঝছেন, হিউম্যান হেলথের জন্য সেফ কিনা, কারণ আপনার লোকজন এটা হ্যান্ডেল করবে এবং কাস্টমার সেটা মানে ইউজ করবে, কনজিউম করবে, এবং এনভায়রনমেন্টের জন্য এটা সেফটি কিনা। যেমন আপনি সিলিকা জেল, আমরা আগে বলছি না যে ডিএমএফ ফ্রি, বায়োসাইড ফ্রি গুলো বলছি না, সিলিকা জেল এবং পিসি এই দুটাতে আপনার বায়োসাইড থাকে। সো এর জন্য এই দুটা হিউম্যান হেলথের জন্য সেফ না। আর ওই যে ড্রাই ক্লেতে রিসেন্ট পাওয়া যাচ্ছে, মানে মেটাল পাওয়া যাচ্ছে, এর জন্য ড্রাই ক্লে আপনার মেটাল ডিটেক্টর পাস হচ্ছে না। সো দেয়ারফর এই সেফটি ম্যাটেরিয়াল গুলো আপনাদেরকে একটু চেক করতে হবে, ঠিক আছে স্যার। তো এইখানে ছোট্ট একটা জিনিস আমরা দেখেছি, মানে ইন্টারনালি আমরা টেস্ট করেছি, হ্যাঁ, যে সুপার ড্রাই এবং ড্রাই ক্লে নিয়ে, সুপার ড্রাই এবং ক্লে ডেসিকেন্ট, ক্লে বেস ডেসিকেন্ট এবং সুপার ড্রাই কে নিয়ে আমরা ছোট্ট একটা টেস্ট করেছি। এনভায়রনমেন্টটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 90% রিলেটিভ হিউমিডিটি। সুপার ড্রাই নিয়েছি 25 গ্রাম, এটা গ্রস ওয়েট হয়েছে 30 গ্রাম। ক্লে নিয়েছি 32 গ্রাম, এটা গ্রস ওয়েট হচ্ছে 33.7। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে 1 মিনিট দেখতে হবে। দেখেন 25 গ্রামটা গ্রস ওয়েট হচ্ছে 30 গ্রাম 0 দিনে, 32 গ্রামটা গ্রস ওয়েট 33.7 0 দিনে।